ওকে, আমরা পড়ছিলাম হচ্ছে ওয়াল্ট হুইটম্যানের এই কবিতাটা, তাই তো? জি স্যার। স্যার কতদূর পড়েছিলাম আমরা? স্যার স্টেঞ্জা 8। স্ট্রেঞ্জা 8 পর্যন্ত, মানে 8টা শেষ করেছি। না স্যার, অর্ধেক হয়েছিল। অর্ধেক হয়েছিল, দিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল, আমি বাদ দিলাম, তাই তো? জি স্যার। না আসলে নিজের উপরে মাঝে মাঝে রাগ লাগে যে আমি এত তাড়াতাড়ি রেগে যাই কেন। এদিনে আমি আরো একটু যেন কেমন বেশি রকচটা হয়ে গেছে, আরো দ্রুত মাথা অটোমেটিক কেমন জানি ব্যথা করে আর রেগে যায়, মনে যেন মাথা এই সময় আর কাজ করে না। তো যাই হোক, আমরা তাহলে একটু পড়ি। তো যতটুকু পড়া হয়েছে এটুকুকে একটু রিভিশন টিভিশন দিয়েছো নাকি খবর বলো? পড়ছো তো জি নাকি? স্যার। একটু পড়েছি। আচ্ছা ঠিক জি আছে। স্যার। হুম। আচ্ছা তাহলে আমরা 8 থেকে শুরু করি। তো আমরা এখানে মেনলি দেখছি যে দ্য পয়েট ইজ অ্যাকচুয়ালি talking about the death of Abraham Lincoln and also the natural objects, with different objects, how they are being sad with the death of the poet মানে আব্রাহাম লিঙ্কন। আর সাথে হচ্ছে কবি কোন ফুলের ইয়ে দিচ্ছে বলো, সম্মান জানানোর জন্য? লাইলাক ফুলের স্যার। লাইলাক ফুল, তাই তো? লাইলাককে কি বলা হচ্ছে? দ্য ফার্স্ট ব্লুমিং ফ্লাওয়ার, তাই তো? ইন দ্য স্প্রিং রোজ আছে কিন্তু জি স্যার। সে লাইলাক দিচ্ছে, কারণ কি এটা হচ্ছে আর্লি লিলিস, এগুলো হচ্ছে আর্লি। তারপর দেখো এই যে লাইলাক দ্যাট ব্লুম দ্য ফার্স্ট, এবং সেখান থেকে সে একটা ডাল ভেঙে নিল। সেই ডালটা আমরা দেখলাম যে শেষে কফিনে দিয়ে দিল, নাকি কফিনের উপরে দিল, এবং যে যখন দিল তখন বলছে শুধু এটা আব্রাহাম লিঙ্কনের জন্য শুধু একার নয়, এটা সকলের জন্য। দোজ হু হ্যাভ ডাইড, স্যাক্রিফাইস দিয়ার লাইফ, হ্যাঁ, দিস রেসপেক্ট ইজ ফর অল, তাদের সকলের জন্য। হ্যাঁ ওকে, তারপরে আমরা দেখছি যে 8 নম্বরে এখানে কি বলছে। ও আমরা এখানে পড়ছিলাম যে একটা স্টারের কথা বলছে, তাই না? কারণ এখানে আমরা ট্রিনিটির কথা পড়েছিলাম, মনে আছে? যে হুইচ অ্যাকচুয়ালি মেক দ্য ট্রিনিটি ইন দিস পয়েম। এই পয়েমের ট্রিনিটিটা তৈরি করছে কোন কোন জিনিসটা স্যার ফলেন স্টার, লাইলাক আর স্যার আব্রাহাম লিঙ্কনের ডেথ এর যে মেমোরি এটা। তাহলে হচ্ছে আবার একজন বলো, আমি শুনি। স্যার লাইলাক, তারপর ফলিং স্টার, আর হচ্ছে মানে ভেনাস যেটা ওয়েস্টার্ন স্টার, আর লাস্ট হচ্ছে হারমিট থ্রাশ বার্ডটা যেটা। এই তিনটা অবজেক্ট আছে, কিন্তু এখানে ট্রিনিটিটা মনে হচ্ছে মিলল না। আর একটা হলো জন্ম, মানে পূর্ণ জাগরণ, আর একটা মৃত্যু, এরকম। এই যে এখানে ট্রিনিটি, এই জায়গায় কবিতা লাইলাক বলতে হবে লাইলাক ব্লুমিং ড্রুপিং স্টার, তাই তো? অ্যান্ড দ্য থট অফ আব্রাহাম লিঙ্কন, এখানে কবিতা লাইনে বলা হয়েছে, তাই তো? দেখো এখানে কি বলছে, জি স্যার। লাইলাক ফ্লাওয়ার, ড্রুপিং স্টার, আর এইগুলো দেখেই তার মনে পড়ে যায়, রিমেম্বারিং, তাই তো? বা থট অফ হিম, এই হিম বলতে কাকে বোঝানো হচ্ছে? আব্রাহাম লিঙ্কন। এই তিনটা মিলে ট্রিনিটি, ঠিক আছে তো? এখানে ফুল বা ওইগুলো আসলে ব্যাপার আসছে না এই জায়গায়। এখানে আবার একটু খেয়াল করো, দেখো যে দ্য সিজন ব্রিংস উইথ ইট আর স্যাক্রেড ট্রিনিটি অফ ইমেজেস ফর এভার রিমেন কানেক্টেড। এটা হচ্ছে দ্য পেরিনিয়াল লাইলাক দ্যাট ব্লুমস উইথ লাইফ, দ্য ড্রুপিং স্টার দ্যাট সিম্বলাইজেস ডেথ, অ্যান্ড দ্য টেন্ডার থট অফ দ্য বিলাভেড লিডার হু হ্যাজ পাসড অ্যাওয়ে। দিস থ্রি থিংস মেক দ্য ট্রিনিটি অফ দিস পয়েম। ওকে, এই তিনটা বিষয় নিয়ে কথা বলছে। অন্যদিকে থ্রাস্ট বার্ড যেটা আসছে সেটা হচ্ছে যে জাস্ট টু কনসোল ইটসেলফ, তাই তো? কনসোলেশনের একটা ব্যাপার চলে আসছে, তো ওই বার্ডের কথাটা অনেক এসেছে এখানে। তো আমরা 8 থেকে শুরু করি। এদিকে স্টারের কথা আসতেছে। এখানে যতটুকু আমরা পড়েছিলাম, ও ওয়েস্টার্ন অর্ব সেইলিং দ্য হেভেন, হ্যাঁ, দেখলে অর্ব বলতে ওই স্টারকে বুঝতে, তাই তো? ও ওয়েস্টার্ন স্টার, যেটা হেভেনে সেইলিং করা মানে কি, মানে একদিক থেকে আরেক দিকে যাওয়া বোঝায়, তাই না? যখন সূর্য বা চন্দ্র কি হয়, একদিক দিয়ে ওঠে আরেক দিকে অস্ত যায়, এটাকে বলা হচ্ছে সেইলিং। তাহলে এই তারাটাকেও বোঝানো হয়েছে, তাই তো? ও ওয়েস্টার্ন অর্ব সেইলিং দ্য হেভেন, যে তুমি এখন হেভেনে সেইলিং করতেছো, যে স্টার
বলতেছে ওকে টার্ম করছে, ও বলে কি করা হয়েছে এখানে অ্যাড্রেস করা হয়েছে, অ্যাড্রেসিং, দ্য পয়েট ইজ অ্যাড্রেসিং দ্য স্টার অ্যান্ড সেইং দ্যাট নাও আই নো, এখন আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, হোয়াট ইউ মাস্ট হ্যাভ মেন্ট, তুমি কি আসলে বোঝাতে চেয়েছিলা, অ্যাজ আ মান্থ সিন্স আই ওয়াকড। হ্যাঁ, তাহলে এই যে আমি যখন হাঁটছিলাম আজ থেকে 1 মাস আগে, বা আমি যখন তোমার সাথে হাঁটছিলাম, এই দেখো, অ্যাজ আই ওয়াকড ইন সাইলেন্স দ্য ট্রান্সপারেন্ট শ্যাডোই নাইট, হ্যাঁ, ওই শ্যাডোই নাইটে, মোটামুটি আধা অন্ধকার আধা আলো এরকম, তাকে হচ্ছে শ্যাডোই নাইট, সেই রাতে যখন নীরবে আমি হাঁটছিলাম, তুমি আসলে আমাকে কি বোঝাতে চেয়েছিলে এখন আমি বুঝতে পেরেছি। অ্যাজ আই স ইউ হ্যাড সামথিং টু টেল, আমার কাছে মনে হলো তুমি যেন আমাকে কিছু বলতে চাচ্ছিলা। অ্যাজ ইউ বেন্ড টু মি নাইট আফটার নাইট, কারণ ওই যে গত বেশ কিছুদিন ধরে রাতের পর রাত তুমি কাত হয়ে, মানে বেন্ড হয়ে তুমি আমার দিকে যেন চেয়ে কিছু বলতে চাচ্ছিলা। অ্যাজ ইউ ড্রুপ ফ্রম দ্য স্কাই, যখন তুমি ঠিক আকাশ থেকে জানো, যখন তুমি পড়ে গেলা লো ডাউন, যেন তুমি যেন ড্রুপ করতেছো, তো তুমি যেন নিচে নেমে আসছো, অ্যাজ ইফ টু মাই সাইড, যেন তুমি আমার যেন পাশে আসতে যাচ্ছ, আমার পাশে এসে তুমি যেন বসতে চাচ্ছ, বসে যেন আমাকে কিছু বলতে চাচ্ছ। হোয়াইল দ্য আদার স্টার অল লুকড অন, অন্যদিকে অন্য তারারা করছে কি, তারা যেন আমাদের দিকে তাকে তাকে দেখছে, মানে তোমরা সকলে মিলে, অল দ্য স্টার্স টুগেদার ওয়ান্টস টু সে সামথিং টু মি, যেন আমাকে কিছু বলতে চাচ্ছিলা। অ্যাজ উই ওয়ান্ডার টুগেদার দ্য সলেম নাইট, হ্যাঁ, এরকমভাবে আমরা যেন কি করছিলাম, ওয়ান্ডার, ঘুরে বেড়াচ্ছিলাম শান্তভাবে নীরবে, আর তোমরা যেন আমাকে কিছু বলতে চাচ্ছিলা। ফর সামথিং আই নিউ নট হোয়াট কেপ্ট মি ফ্রম স্লিপ, এবং আমি না ঘুমিয়ে কেন যে সারা রাত ওয়ান্ডার করে বেড়াচ্ছিলাম এই খোলা আকাশের নিচে তোমাদের সাথে, আমি ঠিক জানি না। বলছি ফর সামথিং, কিছু যেন একটা জিনিস আমাকে সারা রাত জাগিয়ে রেখেছিল, ঘুমাতে দিচ্ছিল না, কিন্তু আমি জানি না সেটা কি। কিন্তু অ্যাজ দ্য নাইট অ্যাডভান্সড অ্যান্ড আই স অন দ্য রিম অফ দ্য ওয়েস্ট, যত রাত গভীর হচ্ছে এবং আমি যখন পশ্চিম দিকে দিগন্ত রেখার দিকে দেখছিলাম, হাউ ফুল ইউ ওয়ার অফ ও, হ্যাঁ, কাকে বলা হচ্ছে, ইউ বলতে এখানে কাকে টার্ম করা হচ্ছে, স্যার স্টারকে, স্টারকে, হ্যাঁ, স্যার লিঙ্কন, হ্যাঁ, যে তোমরা, এবং আমি যখন তোমাদের দিকে দেখলাম মনে হলো তোমরা খুবই কেমন, হাউ ফুল ইউ ওয়ার অফ ও, ও মানে কি, দুঃখ নাকি, স্যার শোক হ্যাঁ, বা শোক, দুঃখে, ইয়ে, তোমাদের দিকে তাকিয়ে আমি বুঝলাম তোমরা কেমন জানি শোকে দুঃখে পূর্ণ, হ্যাঁ, ফুল ইউ ওয়ার অফ ও। অ্যাজ আই স্টুড অন দ্য রাইজিং গ্রাউন্ড ইন দ্য ব্রিজ ইন দ্য কুল ট্রান্সপারেন্ট নাইট, হ্যাঁ, যখন আমি দাঁড়িয়েছিলাম ওই রাইজিং গ্রাউন্ডে, ঠিক আছে তো, যেখান দিয়ে মৃদু বাতাস বইছে, ঠান্ডা ট্রান্সপারেন্ট নাইটে, অ্যাজ আই ওয়াস্ট ওয়ার ইউ পাস্ট অ্যান্ড ওয়াজ লস্ট ইন দ্য নেদারওয়ার্ড ব্ল্যাক অফ দ্য নাইট, এবং হঠাৎ করে আমি দেখলাম তুমি যেন পাস করে গেলা এবং তারপরে হারিয়ে গেলা, হ্যাঁ, অ্যাজ আই ওয়াস্ট হোয়ার ইউ পাস্ট অ্যান্ড ওয়াজ লস্ট ইন দ্য নেদারওয়ার্ড, নেদারওয়ার্ড মানে কি, ওই মাটির নিচের দিকে না, কারণ আমরা জানি সূর্য, চাঁদ আর তারা সব যখন ডুবে যায়, আমরা বলি ডুবে যায়, আসলে আসলে কি ওরা ডুবে যায় নাকি পৃথিবী ঘোরার কারণে ওটা আসলে আমাদের আড়ালে চলে যায়, তাই না, সেটাকে আমরা বলি কি, ওরা যেন ডুবে গেছে, চাঁদ ডুবে যাচ্ছে, অস্ত যাওয়াকে আমরা বলছি কি, ডুবে যাওয়া। তো তোমাকেও তেমনি নেদারওয়ার্ড মানে হচ্ছে মাটির নিচের দিকে যেতে দেখলাম, ব্ল্যাক অফ দ্য নাইটে, হ্যাঁ, এবং তুমি হারিয়ে গেলা। অ্যাজ মাই সোল ইন ইটস ট্রাবল ডিসস্যাটিসফাইড স্যাঙ্ক, এবং সাথে সাথে এই ট্রাবলে আমার সোলটাও কেমন জানি তোমাকে হারিয়ে অসন্তোষে আমার হৃদয়টা কেমন জানি একটু দমে গেল, হ্যাঁ। অ্যাজ হোয়ার ইউ স্যাড ওর কনক্লুডেড ড্রপড ইন দ্য নাইট অ্যান্ড ওয়াজ গন, ঠিক তুমি যেমনটা স্যাড ওর, হ্যাঁ, দুঃখিত তারা হিসাবে, তাই তো, নক্ষত্র হিসাবে তুমি শেষ হয়ে গেল, ড্রুপড ইন দ্য নাইট অ্যান্ড ওয়াজ গন, তুমি যেন আকাশের রাত থেকে হঠাৎ করে পড়ে গিয়ে তুমি হারিয়ে গেলা। এর জন্য আমার হৃদয়টা কেমন জানি একটু ক্ষত বিক্ষত হয়েছে, দুঃখিত হয়েছে, ডিসস্যাটিসফাইডলি স্যাঙ্ক হয়েছে নাকি, আমি খুব হতাশ হয়েছি। তাহলে এরকমভাবে সে তারার সাথে কথা বলছে আর সে তার দুঃখের কথাটা বলছে, এবং এই তারা যেন তাকে কিছু বলতে চেয়েছিল, আসলে কি বলতে চেয়েছিল, বলছে আমি এখন বুঝতে পেরেছি। তাহলে সে বুঝতে পারাটা কি বলো, নাও আই নো হোয়াট ইউ মেন্ট, দেখো ইউ মাস্ট হ্যাভ মেন্ট, তুমি আসলে কি বলতে চেয়েছিলাম বুঝতে পেরেছি। এই তারা হারিয়ে যাওয়া বলতে কি বোঝানো হচ্ছে, কাকে হারানো বোঝানো হচ্ছে বলো, আব্রাহাম লিঙ্কনকে স্যার। হ্যাঁ, তাই এখানে সেটা বলা আছে তো, যে as stars finally sink into darkness
Whitman's soul also feels heavy and dissatisfied, sinking with it in shared sorrow. The western orb disappearing into the netherward black, symbolizing both Lincoln's death and the extinguishing of hope. Yet even in this sadness, the poet's deep communion with nature continues. এটা সেটাই বলা হচ্ছে। এরপর কবি চলে গেলেন সেই পাখির কথায়, মানে তিনি জাস্ট রিমেম্বার করছেন অ্যান্ড জাস্ট উইথ ইমাজিনেশন হি ইজ কম্পেয়ারিং অর ন্যারেটিং or just representing different things of nature to show his inner sadness or inner conflict or inner mentality বা সাইকোলজি যেটা বলি না কেন, সেগুলো ন্যাচারাল অবজেক্টের মাধ্যমে তুলে ধরছে। পাখি এখানে কিছু না, স্টার এখানে কিছু না, দে আর দ্য জাস্ট রিপ্রেজেন্টেটিভ অর সিম্বল অফ দ্য সাইকোলজিক্যাল কনফ্লিক্ট ইনসাইড দ্য পয়েট, নাকি পয়েটের ভিতরে কি কি ধরনের সাইকোলজিক্যাল কনফ্লিক্ট হচ্ছে সেটা আসলে এখানে রিপ্রেজেন্ট করছে। তারা বলো, পাখি বলো, ঋতু বলো, ফুল বলো, সব কিছুই। তাই বলছে দেখো, সিং অন দেয়ার ইন দ্য সোয়াম্প। সোয়াম্প মানে কি জানো বলো তো? স্যার জলাভূমি। হ্যাঁ, সেই জলাভূমিতে কে যেন গান করছিল মনে আছে? হারমিট থ্রাশ নাকি? তাই বলছে সিং অন দেয়ার ইন দ্য সোয়াম্প ও সিঙ্গার ব্যাশফুল এন্ড টেন্ডার। ব্যাশফুল মানে বুঝি তো আমরা, ব্যাশফুল মানে কি? যে লাজুক, লজ্জা, যে লজ্জা পায়, লুকিয়ে কথা বলে, কিন্তু প্রকাশ্যে আসতে চায় না। তাই সে যেহেতু হিডেন অবস্থায় গান করে, সিং করে, তাই তাকে বলছে ও সিঙ্গার ব্যাশফুল অ্যান্ড টেন্ডার, আই হিয়ার ইউর নোটস, আমি তো শুনতে পাচ্ছি তোমার নোটস, আই হিয়ার ইউর কল, আই কাম প্রেজেন্টলি, আই আন্ডারস্ট্যান্ড ইউ, আমি এই তো এখনই এসে সব কিছু শুনতে পাচ্ছি এবং শেষে বুঝতে পারছি, তোমাকেও বুঝতে পারছি যে তুমি কি গান করছো। বাট আ মোমেন্ট আই লিঙ্গার, কিন্তু কিছুক্ষণ আমি একটু অপেক্ষা করলাম, একটু ধীরে সুস্থে ভাবলাম, হেজিটেট করলাম। ফর দ্য লাস্ট্রাস স্টার হ্যাজ ডিটেইন মি, কারণ আমি তোমার কাছে আসতে পারিনি, কারণ ওই যে স্টার, লাস্ট্রাস স্টার্স মানে কি আকর্ষণীয় স্টারটা আমাকে ধরে রেখেছিল। দ্য স্টার মাই ডিপার্টিং কমরেড হোল্ডস অ্যান্ড ডিটেইন মি, আমি তোমার সঙ্গে যুক্ত হতে পারিনি, কারণ ওই যে ডিপার্টিং কমরেড, কে এখানে ডিপার্টিং কমরেড? যে হচ্ছে আমার স্টার, সে আমাকে ধরে রেখেছিল, আটকে রেখেছিল, আমি তার জন্য তোমার কাছে আসতে পারিনি। তাহলে লাস্ট্রাস স্টার বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? লাস্ট্রাস স্টার বা স্টার বা ডিপার্টিং কমরেড সবকিছু দিয়ে ওই আব্রাহাম লিঙ্কনকেই বোঝানো হচ্ছে। তারপর দেখো কি বলছে যে ইট সং কলস টু হিম, অফারিং কমফোর্ট অ্যান্ড ইনসাইট, যে তাকে ডাকছে, যে আমি বুঝতে পারি, কিন্তু হি রেসপন্ড দ্যাট হি আন্ডারস্ট্যান্ডস অল অ্যান্ড উইল কাম টু ইট সুন, হাউএভার হি হেজিটেটস ফর আ মোমেন্ট বিকজ হি ইজ স্টিল ড্রন টু দ্য লাস্ট্রাস স্টার, দ্য সিম্বল অফ আব্রাহাম লিঙ্কন, হিজ ডিপার্টিং কমরেড ডিপার্টিং। দিস ব্রিফ, আচ্ছা যাও একটু তোমরা একটু দেখে নিবা। এখানে দেখো দুইটা বলছে, দ্য টু সিম্বলস দ্য স্টার অ্যান্ড দ্য বার্ড embody two emotional states, sorrow and reconciliation. Star is representing the sorrow and reconciliation is being represented by the bird, because the bird is still singing and it actually indicating that nature is continuous, everything will remain the same and we must be consoled, আমাদেরকে কনসোল্ড হতে হবে। though the star is instigating or encouraging sorrowness, ঠিক আছে, sorrowfulness, কিন্তু বার্ডের সিঙ্গিংটা কি কবিকে ভুলতে বলবে এগুলোকে, কারণ প্রকৃতিতে সবকিছু চলমানই আছে, যেমন আছে তেমন চলবে। দ্য পয়েট স্ট্যান্ডস বিটুইন দেম কট ইন দ্য টেনশন অফ লাভ অ্যান্ড লেটিং গো, ভাবছে কি করা যায়। হিজ টোন ইজ জেন্টাল অ্যান্ড কন্টেম্পলেটিভ। তাই বলছে দ্য সোল মাস্ট পাস থ্রু বোথ রিমেম্বারেন্স অ্যান্ড রিনিউয়াল বিফোর ইট ক্যান ট্রুলি ফাইন্ড। ওকে, সো এবার কবি বলছে ও হাউ শ্যাল আই ওয়ার্বল মাই সেলফ ফর দ্য ডেড ওয়ান দেয়ার আই লাভড। আমি একসময় যাকে ভালোবাসতাম, যাকে ভালোবাসতাম তার মৃত্যুতে আমি এখন কি করে ওয়ার্বেল করব? ওয়ার্বেল করা মানে কি? ওয়ার্বেল বলতে কি বোঝানো হচ্ছিল? গান গাওয়া, না? যে তুমি পাখিকে বলতেছে যে তুমি তো গান করছো, কিন্তু আমি কি করে গান করব? ঠিক আছে তো, যে আমি যাকে ভালোবাসতাম সে মারা গেছে, তাহলে আমি কিভাবে গান করব? এন্ড হাউ শ্যাল আই ডেক মাই সং, এবং আমি আমার এই গান কি দিয়ে গাবো, মানে আমি কি গান করব? ফর দ্য লার্জ সুইট সোল দ্যাট হ্যাজ গন। এই লার্জ সুইট সোল বলতে আব্রাহাম লিঙ্কনের স্পিরিটকে বোঝানো হচ্ছে, যে সোলটা অলরেডি চলে গেছে, তার প্রশংসায় গান করার জন্য আমি আমার গান কি দিয়ে ডেক করব? ডেক করা মানে হচ্ছে ডেকোরেট করা, মানে ওয়ার্ড ফিটিং ওয়ার্ড বসানো, মানে আমি কিভাবে তার প্রশংসা করব আমি বুঝতে পারছি না। অ্যান্ড হোয়াট শ্যাল মাই পারফিউম বি, এবং আমি কি পারফিউম ব্যবহার করব ফর দ্য গ্রেভ অফ হিম আই লাভ। তাহলে যাকে আমি ভালোবাসি তাকে যখন গ্রেভে দিব, তাই তো, তাহলে তাকে
কবরে শায়িত করার সময় এই যে ইয়া দেওয়া হয় না, বিভিন্ন কি বলে আদর বা এই জাতীয় দেওয়া হয় তো নাকি, তো আমি কি পারফিউম তাকে দিব, মানে তাকে আমি কিভাবে সম্মান করব, কি শ্রদ্ধা দিব, মানে কিভাবে প্রশংসা করব, হ্যাঁ। তখন কবি হঠাৎ করে ফিল করতে পারছে, সি উইন্ডস ব্লোন ফ্রম ইস্ট ওয়েস্ট, তাই তো, পূর্ব পশ্চিম দিক থেকে সমুদ্রের থেকে বাতাস উঠে বয়ে চলছে, ব্লোন ফ্রম দ্য ইস্টার্ন সি অ্যান্ড ব্লোন ফ্রম দ্য ওয়েস্টার্ন সি টিল দে আর অন দ্য প্রেরিস মিটিং, হ্যাঁ। তাহলে তারা পশ্চিম এবং পূর্ব দিক থেকে বাতাস এসে যেন বাতাসগুলো কি করছে, একে অন্যের সাথে মিট করছে। কোথায় মিট করছে? প্রেডি বুঝো? প্রেডি কি জিনিস? স্যার বৃক্ষহীন তৃণভূমি টাইপ কিছু। হ্যাঁ, প্রেডি। আচ্ছা, PAR, আচ্ছা আমি এখান থেকে একটু নিয়ে আসি বানান। আমেরিকান প্রেডিস বলা হবে। PAR, না, এই যে লার্জ ওপেন ফিল্ডকে বোঝায়, ঠিক আছে তো, যেখানে জাস্ট এরকম তৃণভূমি আছে কিন্তু কোনো গাছ নেই, দেখো ওপেন ফিল্ড লার্জ প্রেডিস। এখানে কি হচ্ছে, কবি যেন দেখতে পাচ্ছে কি, যে উত্তর দিক থেকে এবং সরি পূর্ব এবং পশ্চিম দিক থেকে বাতাস এসে যেন এখানে এসে একটা বাতাস আর বাতাসের সাথে মিট করছে। এই যে চারণভূমিতে প্রেডিস মিটিং, হ্যাঁ দেখো, দিস অ্যান্ড উইথ দিস, মানে এই বাতাস আর এই বাতাস, অ্যান্ড দ্য ব্রেথ অফ মাই চ্যান্ট, এবং আমার গানের যে শ্বাস প্রশ্বাস, এই তিনটা জিনিস মিলে, তাহলে কি কি মেলানো হয়েছে এখানে, দিস অ্যান্ড উইথ দিস, মানে কি কাদেরকে বোঝানো হচ্ছে, এই বাতাসকে নাকি, এই বাতাসের সাথে আমার নিজের যে ব্রেথ, এই ব্রেথটা মিলিয়ে আমি করছি কি, আই উইল পারফিউম দ্য গ্রেভ অফ হিম আই লাভ। তাহলে এখানে পারফিউম হিসেবে ব্যবহার করবে কে, কবি ভাবছিল আমি কি পারফিউম ব্যবহার করব, মানে তাকে আমি সুগন্ধি দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য তাকে আমি কি ধরনের পারফিউম ইউজ করে ব্যবহার করে তাকে আমি সম্মান দেখাবো। তা কবি এখানে পারফিউমিং কোনটাগুলো ইউজ করছে? স্যার এই তোর কবিতা বা গানটা। মানে এই যে বাতাস সি উইন্ডসকে তিনি পারফিউম হিসেবে ইউজ করছেন। সি উইন্ডস অ্যান্ড দ্য ব্রেথ অফ মাই চ্যান্ট, মানে হিজ চ্যান্ট, মানে তার কথাবার্তা, তার গান, দেখো এই জায়গায় সেটাই বলছে, ঠিক আছে। জি স্যার। এই যে দেখো, দিস উইন্ডস মিঙ্গেল উইথ দ্য ব্রেথ অফ মাই চ্যান্ট দ্য পয়েটস ভয়েস টু ক্রিয়েট আ ন্যাচারাল অ্যান্ড ইটার্নাল ফ্র্যাগ্রেন্স বা পারফিউম দ্যাট উইল অনার লিঙ্কনস মেমোরি, ঠিক আছে তো। তাহলে প্রাকৃতিক এলিমেন্টগুলোকেই দ্য পয়েট ইজ থিঙ্কিং দে আর পিওর অ্যান্ড ফিট ফর বিং ইউজড অ্যাজ সামথিং টু শো দ্য অনার টু দ্য হিরো অর দ্য ডেড। তাহলে তিনি আর্টিফিশিয়াল কোনো কিছুকে না, তাই তো, রাদার এখানে প্রাকৃতিক এলিমেন্টগুলোকে ইউজ করছেন কি কাজে, একই সাথে রিমেম্বার করতে, একই সাথে তাকে অনার করতে। তাই বলছে, এবার গেল এটা হচ্ছে যে তাকে কবর দেওয়ার সময় আমি কি করব, না কি গান গাইবো, হ্যাঁ, তারপরে কি পারফিউম ইউজ করব। এরপর বলা হচ্ছে, ও হোয়াট শ্যাল আই হ্যাং অন দ্য চেম্বার ওয়ালস, সরি দাঁড়াও আমি একটু ইয়ে করি। তারপর হচ্ছে, ও হোয়াট শ্যাল আই হ্যাং অন দ্য চেম্বার ওয়ালস, কিসের চেম্বার বলো, কোন চেম্বার ওয়ালের কথা বলা হচ্ছে এখানে, যে আমি কি ঝুলাবো, স্যার এই গ্রেভটা, সমাধিটা, তাই তো, সমাধি, হ্যাঁ। তারপর দেখো যে হোয়াট শ্যাল দ্য পিকচার্স বি, আমি কি পিকচার ঝুলিয়ে রাখবো, দ্যাট আই হ্যাং অন দ্য ওয়ালস টু অ্যাডর্ন দ্য বেরিয়াল হাউস অফ হিম আই লাভ, যাকে আমি ভালোবাসি তার যে বেরিয়াল হাউস মানে গ্রেভ, ঠিক আছে তো, সেটাকে অ্যাডর্ন করতে, সাজাতে আমি কোন ছবি ইউজ করব। আমরা তো নয় বাড়িতে বিভিন্ন ছবি ইউজ করি, তখন কবি মনে করতেছে যে এই ছবিগুলো হলে ভালো হবে। কিসের ছবি? পিকচার্স অফ গ্রোয়িং স্প্রিং অ্যান্ড ফার্মস অ্যান্ড হোমস। তাহলে কিসের পিকচার? দেখো, পিকচার অফ গ্রোয়িং স্প্রিং
স্প্রিংয়ে যে সবুজ গাছ, হ্যাঁ, গাছগুলো বাড়ছে, ফার্ম হোমস উইথ দ্য ফোর্থ মান্থ ইভ অ্যাট সানডাউন। ফোর্থ মান্থ বলতে কোনটা বোঝায় বছরের বলো তো? এপ্রিল। হ্যাঁ, এপ্রিল, তাই তো? এই এপ্রিল আর মে ইংরেজি সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস, ঠিক আছে তো? আমরা এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ কোথায় পেয়েছিলাম? মনে আছে? হ্যাঁ, ওয়েস্টল্যান্ড। হ্যাঁ, দ্য এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এপ্রিল মান্থ এবং মে এই দুটা খুবই চমৎকার মাস হিসাবে কাজ। যেমন আমাদের কি কোন মাসটা বলো তো? বসন্ত ঋতু কোন সময় চলে? ফেব্রুয়ারি মার্চ নাকি? জি স্যার। হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চ ফাল্গুন, ঠিক আছে তো? ওই রকম এখানে এদের ফোর্থ বলছে উইথ দ্য ফোর্থ মান্থ ইভ অ্যাট সানডাউন। ইভ মানে ইভিনিং, অ্যাট সানডাউন। তাহলে এমন ছবি আঁকবো, মানে এমন ছবি দিয়ে আমি ঝোলাবো যেখানে সূর্য ডুবে যাচ্ছে এপ্রিল মাসের, যেখানে স্প্রিং গ্রো করছে। মানে স্প্রিং গ্রো করা মানে কি? আসলে স্প্রিং কোনোদিন গ্রো করতে পারে নাকি ওর সাথে গাছপালা, সবুজ ভূমি এগুলোকে বোঝাচ্ছে এখানে? কোনগুলোকে বোঝাচ্ছে স্প্রিং গ্রো করা মানে? স্যার গাছপালা নেচারকেই বোঝাচ্ছে। সবুজাভাব, তাই তো? সতেজতা, এগুলোকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে। তাহলে পিকচার হবে কি? দেখো, পিকচার্স অফ গ্রোয়িং স্প্রিংস এন্ড ফার্মস এন্ড হোমস উইথ দ্য ফোর্থ মান্থ ইভ অ্যাট সানডাউন এন্ড দ্য গ্রে স্মোক লুসিড এন্ড ব্রাইট উইথ, দেখো আমরা সেই পড়েছিলাম না, ওই যে ক্রসিং ব্রুকলিন ফেরি, তাই না? ঠিক ওই রকমই কবিতাটা, বিভিন্ন সব কিছু বর্ণনা করছে এখানে। দেখো, উইথ দ্য ফ্লাড অফ ইয়েলো ও গোল্ড অফ গর্জিয়াস ইন্ডোলেন্ট সিঙ্কিং সান বার্নিং এন্ড এক্সপেন্ডিং দ্য এয়ার। তাহলে একই সাথে গ্রে স্মোক লুসিড অ্যান্ড ব্রাইট, তার মানে বিভিন্ন বাড়ির উপর দিয়ে যে ধোঁয়া বার হচ্ছে সেটা গ্রে এবং লুসিড এবং ব্রাইট মনে হচ্ছে। এবং সাথে রয়েছে কি? সূর্য যখন ডুবে যাচ্ছে সেখান থেকে ফ্লাডস অফ ইয়েলো গোল্ড অফ গর্জিয়াস ইন্ডোলেন্ট সিঙ্কিং সান, হ্যাঁ, যে সূর্যটা ডুবে যাচ্ছে অলস অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসা চমৎকার গোল্ডেন ইয়েলো কালারের যে ফ্লাড, এরকমটা থাকবে পিকচারের ভিতর। বার্নিং অ্যান্ড এক্সপেন্ডিং দ্য এয়ার, যে সূর্যটা যেন জ্বলছে। সূর্য যখন ডুবে যায় তখন কি বেশি রেড লাগে না? একদম মনে যেন গরম বা আগুনে ঝলসানো কোনো লোহা বা তামার মতো মনে হয় নাকি? লোহার একটা শীটের মতো মনে হয় না সিঙ্কিং সানকে? জি স্যার। তো সেটা এখানে বোঝানো হচ্ছে। দেখো, তাহলে বার্নিং, তাই বলছে, এই যে যেন আগুনে ঝলসানো কোনো একটা, হ্যাঁ, কি বলো, রুটি নাকি? সেই আর মতো, সুকান্ত ভট্টাচার্যের মতো বলছে ইন্ডোলেন্ট সিঙ্কিং সান বার্নিং এক্সপ্যান্ডিং দ্য এয়ার। বার্নিং এবং এক্সপ্যান্ডিং দ্য এয়ার, বাতাসকে যেন সে এক্সপ্যান্ড করে দিচ্ছে গরমে। আরো কি থাকবে দেখো ছবিটা কেমন হবে তার একটা পুরো বর্ণনা তিনি করেছেন। দেখো, তারপর হচ্ছে কি উইথ দ্য, সব উইথ দিয়ে শুরু, হ্যাঁ, উইথ দিয়ে শুরু, উইথ আর প্রিপজিশন এগুলো দিয়ে শুরু। উইথ দ্য ফ্রেশ সুইট হারভেস্ট আন্ডার ফুট, আর ওদিকে থাকবে সবুজ ঘাস যেটা পায়ের নিচে। অ্যান্ড দ্য পেল গ্রিন লিভস অফ দ্য ট্রিজ প্রলিফিক, এবং প্রচুর, হ্যাঁ, সবুজ গাছের যে পাতা সেগুলো থাকবে ছবির ভিতরে। ইন দ্য ডিস্টেন্স দ্য ফ্লোয়িং গ্লেজ, আর দূর থেকে, ঠিক আছে তো, দূর থেকে বহমান যে নদীর স্রোত সেইটা থাকবে। দ্য ব্রেস্ট অফ দ্য রিভার, ব্রেস্ট অফ দ্য রিভার মানে হচ্ছে প্রশস্ত নদীর যে, মানে কি অসীম পানির যে, মানে কি বলবো, শিমারিং যেটা বলা হয়, শিমারিং এক্সপেন্স অফ ওয়াটার, তাই তো? এটা হচ্ছে ব্রেস্ট অফ রিভার উইথ আ উইন্ড ড্যাপল হেয়ার অ্যান্ড দেয়ার। হ্যাঁ, ড্যাপল মানে বুঝে যাচ্ছে, আমরা ড্যাপল শব্দটা পড়েছিলাম এক সময়। ড্যাপল মানে কি? ড্যাপল ডন, স্যার ডোরা কাটা বিভিন্ন কালার দ্বারা মিশ্রিত নাকি? যেখানে উইন্ড, দেখো, উইথ আ উইন্ড ড্যাপল অ্যান্ড হেয়ার দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার মানে কি? যেখানে বাতাস নদীর পানিতে যখন স্পর্শ করছে তখন কেমন হচ্ছে বলো? নদীর স্রোতে কি বিভিন্ন কালার তৈরি হয় না? ব্ল্যাক, হোয়াইট, মানে সূর্যের আলো বা চাঁদের আলো নদীর পানিতে বাতাসের জন্য কি হয়, যে স্রোত হয় ছোট ছোট, এই স্রোতে প্রতিফলিত হয়ে যে কালারফুল ইমেজ তৈরি করে তাকে বলা হচ্ছে ওয়াইন ড্যাপল অ্যান্ড হেয়ার অ্যান্ড দেয়ার। ঠিক আছে তো? মানে এমন একটা ইমেজ সবকিছু কি করা হবে, এই কবরের চারপাশে ঝুলিয়ে রাখা হবে। তাই বলছে উইথ রেইজিং হিলস অন দ্য ব্যাঙ্কস, আর ওদিকে যখন রেঞ্জিং হিলস মানে কি? সারিবদ্ধভাবে অসংখ্য যে পাহাড় নদীর পাশে, এরকমটা থাকবে। উইথ ম্যানিয়া লাইন এগেইনস্ট দ্য স্কাই, যেখানে আকাশের বিপরীতে অসংখ্য লাইন থাকবে মাউন্টেনের। অ্যান্ড শ্যাডোজ অ্যান্ড দ্য সিটি অ্যাট হ্যান্ড উইথ ডুয়েলিং সো ডেন্স, এবং তারপরে থাকবে কি? শহর থাকবে
যে শহরে প্রচুর মানুষের বাড়ি থাকবে, যে বাড়িগুলো হবে কি সো ডেন্স অ্যান্ড স্ট্যাকস অফ চিমনি, এবং প্রচুর পরিমাণে কি বাসার উপর দিয়ে চিমনির যে স্ট্যাক সেগুলো দেখা যাবে। অ্যান্ড অল দ্য সিন অফ লাইফ অ্যান্ড ওয়ার্কশপস, এবং মানে জীবনের যে মানে লাইভলি পিকচার, যে তাই বলা হচ্ছে কি অল দ্য সিনস অফ লাইফ অ্যান্ড দ্য ওয়ার্কশপ, এমনকি মানুষ যে কাজ করছে, মানুষ যে ব্যস্ত, এই সব কিছু এই পিকচারের ভিতরে থাকবে। এবং দ্য ওয়ার্কম্যান হোমওয়ার্ড রিটার্নিং, এবং কাজ শেষে যে মানুষ ফিরে আসতেছে সেগুলোর ছবিও কি এই পিকচারগুলো কি করা হবে, এই কবরে হ্যাঙ্গিং করে রাখা হবে, তাই তো? হোম, এই যে বেরিয়াল হাউসে হ্যাঙ্গিং করে রাখা হবে। তার মানে কি পুরো একটা পিকচার বোঝাচ্ছে না এখানে, বলো? মানে পুরো নেচার থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, মানুষের অ্যাক্টিভিটি থেকে শুরু করে সব কিছুকে একটা ইমেজে নিয়ে এসে কবি করবেন কি, এগুলো দিয়ে জানো এই আব্রাহাম লিঙ্কনের বেরিয়াল হাউসটাকে কি করবেন, ডেকোরেট করবেন, বিউটিফাই করবেন। দিয়ে কি বোঝাতে চাইবেন যে তার মৃত্যুতে, ঠিক আছে তো, প্রকৃতি নতুন ভাবে জানো কি হয়েছে, সাজিয়েছে নিজেকে, তো সব কিছু স্বাভাবিকভাবে চলছে শুধু তার স্যাক্রিফাইসের কারণে। এরকম একটা বিষয় দেখো। তো আমরা যদি একটু এটা পড়ি, তাই বলছে হোয়াট ডেকোরেশনস should I place on the walls of the chamber? What kind of picture should I hang there to honor and beautify the resting place of the one I love? I will এবার বলছে, এখন বর্ণনা করছে, I will hang pictures that show scenes of springtime and rural life, images of farms, homes glowing with new life. The scene will capture a beautiful April evening when the sun sets and spreads its golden light across the land. The air shines warmly as the day fades, and the fresh green grass and the tender leaves of trees suggest renewal and abundance. মানে সব কিছুই থাকবে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আর এই সব কিছুর ব্যাকগ্রাউন্ডে থাকবে কি, ওই যে গ্লিমারিং সফটলি, তাই তো, রিভার গ্লিমারিং সফটলি ইন দ্য লাইট, ইটস সারফেস টাচ বাই দ্য ব্রিজ, দ্য হিলস রাইজ গ্রেসফুলি এগেইনস্ট দ্য হরাইজন, কাস্টিং লং শ্যাডোজ ইন দ্য ফেডিং সান। নিয়ারার টু দ্য ভিউ, দ্য সিটি অ্যাপিয়ার্স ক্রাউডেড উইথ হাউজেস অ্যান্ড চিমনিজ শোয়িং দ্য ক্লোজনেস অফ হিউম্যান লাইফ। মূল কথা এখানে কি বলতে চেয়েছেন, দ্য স্পিকার ইমাজিন সারাউন্ডিং দ্য টম হিজ বিলাভেড নট উইথ সরফুল সিম্বল। দেখো এখানে কি সরফুল কোনো পিকচার আছে, এখানে যে পাইলাম, তাহলে এখানে কিন্তু সরফুল কোনো পিকচার নেই, এখানে আছে কি লাইফ অ্যান্ড লাইভলি পিকচার, নাকি? হ্যাঁ, বাট উইথ ইমেজেস অফ লাইফ, গ্রোথ অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটি, এক্সপ্রেসিং বোথ লাভ অ্যান্ড রিমেম্বারেন্স থ্রু দ্য বিউটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড। এইগুলো দিয়ে তিনি করবেন কি, তার রেস্টিং প্লেসকে, তাই তো, ফাইনাল রেস্টিং প্লেসকে ডেকোরেট করবেন বলছেন। তাহলে করলে কেমন হবে? আসলে তিনি এখানে শোকের কথা বলেননি, তাই তো, মানুষের সেই যে ইউনিভার্সাল ব্যাপারটা, হ্যাঁ, যে আব্রাহাম লিঙ্কন ছিলেন, গেছেন, আবার মানুষজন আসবে, চলবে, এভাবে পৃথিবীতে এভরি এলিমেন্ট অফ লাইফ উইল কন্টিনিউ, সব কিছু চলবে। উই আর জাস্ট কামিং অ্যান্ড গোয়িং লাইক দ্য ক্রসিং ফেরি, নাকি? সমস্যা? জি স্যার। তারপরে কি বলছে, লু বডি অ্যান্ড সোল দিস ল্যান্ড, মাই ওন ম্যানহাটন। ওখানেও কিন্তু ম্যানহাটন ছিল, তাই না? ক্রসিং ব্রুকলিন ফেরিতে কি ছিল, ম্যানহাটন ছিল না? ব্রুকলিন, হ্যাঁ, ম্যানহাটন যে শহর। দেখো আমরা যদি একটু দেখি, এই যে ম্যানহাটন, এখানে আমরা যদি ব্রুকলিনটা দেখি, একই জায়গার, হ্যাঁ, ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি। এই যে দেখো, এই যে নদী, এইটাকে, এই দেখো ম্যানহাটন, ব্রুকলিন এক জায়গায় না সবকিছু? দেখো এই যে ব্রুকলিন, এই যে ম্যানহাটন শহর, তার পাশে এই যে উপসাগর, এটাকেই তিনি মিন করছেন। এই যে ছোট্ট একটা শহর, এটা দ্বীপের মতো, আর চারিপাশে নদী। হ্যাঁ, কি শহর! হ্যাঁ, কোনো গাছপালা আছে এখানে দেখা যাচ্ছে? বলো। না স্যার। না স্যার। কোনো গাছপালা নেই। হ্যাঁ। এই যে দেখো এখানে আবার একটু কচুরি পানা জমে গেছে, হ্যাঁ, মনে হচ্ছে। স্যার বিলিয়নারদের শহর স্যার এটা। হ্যাঁ স্যার মানে বর্তমান বিশ্বের বিলিয়নারদের শহর ম্যানহাটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা সেইটা এখন কি অবস্থা দেখো, কবি যেভাবে দেখছিলেন এখন আর সেটা নাই, আছে? বলো। তাই বলছে লু বডি অ্যান্ড সোল দিস ল্যান্ড, মানে আমি আমার বডি এবং সোল সবকিছু দিয়ে কি করছি, লু মানে লুক, দেখছি, দিস ল্যান্ড, এই ল্যান্ডটাকে, যেটা হচ্ছে আমার নিজস্ব ম্যানহাটন উইথ স্পায়ার্স। স্পায়ার্স মানে বুঝি তো আমরা, স্পায়ার মানে কি, ওই যে চূড়া, এই যে যেমন শীর্ষ চূড়াগুলোকে বোঝায় না, বিশেষ করে চার্চের উপরের যে অংশ সেটাকে বোঝায়। দেখো স্পায়ার্স
এই যে ছুড়াগুলো, হ্যাঁ রেখে বুঝেন, দেখো তাই বলছে মাই উইথ স্পায়ার্স অ্যান্ড দ্য স্পার্কলিং অ্যান্ড হারিং টাইড, যেহেতু এখানে নদী আছে তাহলে একই সাথে স্পায়ার্স দেখতেছে, আর একদিকে কি এই যে নদীর পানির দ্রুত যে বহমানতা সেগুলো দিয়ে দেখতেছে, হ্যাঁ অ্যান্ড দ্য শিপস, দ্য ভ্যারিড অ্যান্ড অ্যাম্পল ল্যান্ড, দ্য সাউথ অ্যান্ড দ্য নর্থ ইন দ্য লাইট, ওহিও শোর অ্যান্ড দ্য ফ্ল্যাশিং মিশরি, সব কিছু দেখতেছে কবি, হ্যাঁ ওহিও বলে যে শহরটা সেটা দেখতেছে, মিশরির শহরটাকে যেটা হচ্ছে ফ্ল্যাশিং চকচক করতে ঝকঝক করতে সেটা দেখতেছে, অ্যান্ড এভার দ্য ফার স্প্রেডিং স্প্রেডিস কাভার্ড উইথ গ্রাস অ্যান্ড কর্ন, এবং এই বিশাল প্রশস্ত যে প্রেরি বা চারণভূমি, তাই তো ওপেন ভূমি, কাভার্ড উইথ গ্রাস অ্যান্ড কর্ন, সেটাকেও যেন আমি দেখছি, বডি এবং সোল উভয় দিয়ে দেখতেছি। দেখো লো দ্য মোস্ট এক্সিলেন্ট সান সো কাম অ্যান্ড হর্টি, আরো কি দেখতেছি, এই যে এক্সিলেন্ট সান যে হচ্ছে কাম অ্যান্ড হর্টি মানে কি খুব বেশি অহংকারী গর্বিত নাকি, হ্যাঁ অ্যারোগ্যান্ট, তাকেও আমি দেখতেছি। তার সাথে কি হচ্ছে, দ্য ভায়োলেট অ্যান্ড পার্পল মর্ন উইথ জাস্ট ফেল্ড ব্রিজেস, যে সকালবেলায় সূর্য যখন উঠে তখন ভায়োলেট এবং পার্পল যে মর্নিং কি হয় সৃষ্টি হয়, তার যে জাস্ট ফেল্ড ব্রিজেস, হ্যাঁ মানে জাস্ট ফেল্ড মানে হচ্ছে কি অনুভব করার মতো যে বাতাস, সেটা দিয়ে আমি অনুভব করছি। দ্য জেন্টেল সফট বোর্ন মেজারলেস লাইট, এখানে আসলে সেন্টেন্স দিয়ে বুঝলে হবে না, ফ্রেজ দিয়ে তোমাকে সেন্স করতে হবে যে কবি আসলে কি বলতে চাচ্ছেন। এখানে সেন্টেন্সগুলো কি ক্লিয়ার বলো তো এখানে? না স্যার। হ্যাঁ সব ফ্রেজ দিয়ে করা, হ্যাঁ দ্য মিরাকল স্প্রেডিং বেইদিং অল, দেখো হ্যাঁ আর মিরাকল কি হচ্ছে চারিদিকে যেন এক ধরনের মিরাকল মানে কি, মিরাকল মানে কি অলৌকিক বা আশ্চর্য, অলৌকিক বা আশ্চর্যজনক কিছু একটা যেন চারিপাশে ছড়িয়ে পড়ছে এবং সবকিছুকে যেন বেইদিং করে দিচ্ছে, মানে কি সবকিছুতে যেন প্রভাবিত করতেছে। দ্য ফুলফিল মুন, দ্য কামিং এভ ডেলিশাস, এমনকি দেখো কামিং এভ মানে কি সন্ধ্যা, তাহলে সকাল হচ্ছে, সকাল থেকে দুপুর হচ্ছে, দুপুর থেকে সন্ধ্যা হচ্ছে, সব কিছুকে এই কবির কাছে ডেলিশাস মনে হচ্ছে, আকর্ষণীয় মনে হচ্ছে। অ্যান্ড দ্য ওয়েলকাম নাইট অ্যান্ড দ্য স্টার্স, শেষে সন্ধ্যার পর নাইট এসে গেল, নাইটটাকে ওয়েলকাম করলো, স্টার আসলো, ওভার মাই সিটিজ শাইনিং, হ্যাঁ দিন হোক রাত হোক সব সময় কি হচ্ছে সেই স্টার পর্যন্ত শাইনিং করছে আমার শহরের উপরে, এনভেলপিং ম্যান অ্যান্ড ল্যান্ড, যে স্টারের আলোতে পুরো এনভেলপ হচ্ছে ঢেকে যাচ্ছে মানুষ সহ পুরো ল্যান্ডটা, মানে বোঝা যাচ্ছে যে চমৎকার একটা কম্বিনেশন, হ্যাঁ ন্যাচারাল কম্বিনেশন আর ইমেজারি দ্য পোয়েট ইজ ক্রিয়েটিং হেয়ার জাস্ট টু প্রেইজ হিজ ওন ল্যান্ড ম্যানহাটন। হ্যাঁ তাহলে দেখেন বলছে বিহোল্ড বোথ ইন বডি অ্যান্ড স্পিরিট আই সেলিব্রেট দিস ভাস্ট অ্যান্ড বিউটিফুল ল্যান্ড মাই ওন ম্যানহাটন, হ্যাঁ উইথ ইস টল টাওয়ার্স, শাইনিং ওয়াটার্স, রাশিং টাইড, বিজি শিপস, I see the whole of America, rich and diverse, stretching from south to the north, glowing in the sunlight. I behold the shores of the Ohio River, the gleaming waters of the Missouri, and the endless prairies covered with green. দেখো সব কিছু দেখতেছে কবি, হ্যাঁ মূল কথা হলো ওভারঅল দ্য সিটিজ, দ্য পিপল, দ্য রিভার, দ্য ল্যান্ড, সব কিছুতে কি হচ্ছে দ্য স্টার অ্যান্ড লাইট ডিসেন্ডেড, তাহলে সূর্য তারা এবং তারার আলো যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে, এমব্রেসিং এভরিথিং ইন ইউনিটি অ্যান্ড বিউটি। ঠিক আছে, তাই এখানে বলছে দেন কামস নুন ফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট ইত্যাদি, তারপর রাত আসছে, মানে রাত দিন সকাল সবকিছু মিলে একটা চমৎকার মিরাকুলাস, হ্যাঁ একটা ইমেজারি যেন কবির কাছে ক্রিয়েট হয়, দ্যাট মেক্স আওয়ার লাইফ রিয়েলি মিরাকল অ্যান্ড লিভেবল। তা বলছে কি সিং অন, আবার সে ফিরে যাচ্ছে কার কাছে বলো, সিং গান করছে কি এখানে, হারমিট, হ্যাঁ সে হারমিট সং, তাই তো মানে হারমিট বার্ড, তাহলে সিং অন ইউ গ্রে ব্রাউন বার্ড, মানে গান করো, আর এখানে দুঃখের কিছু নাই, মানে কবি দুঃখ থেকে এখন ইউনিভার্সালাইজ একটা অবস্থানে চলে আসছেন। তারপরে দেখো সিং অন ইউ গ্রে ব্রাউন বার্ড, সিং ফ্রম দ্য সোয়ামস, সেই সোয়াম থেকে তুমি গান করো, দ্য রেসেস থেকে তুমি গান করো, পোর ইউর চ্যান্ট ফ্রম দ্য বুশেস, তুমি বুশ থেকে গান করো, পোর ইউর চ্যান্ট মানে তোমার গান চারিদিকে ছড়িয়ে দাও, লিমিটলেস আউট অফ দ্য ডাস্ক, এবং লিমিটলেসলি তুমি চারিদিকে ছড়িয়ে দাও যেন কোনো সীমা না থাকে, আউট অফ দ্য সিডার অ্যান্ড পাইন, তুমি সিডারের ভিতর থেকে গান করো, পাইনের গাছ থেকে গান করো, তুমি রিসেস থেকে গান করো, সোয়াম থেকে, তুমি যেখানে খুশি তুমি সেখান থেকে গান করো, বাট থ্রো, তাই তো, বা পোর ইউর চ্যান্ট মানে অ্যারাউন্ড, চারিদিকে ছড়িয়ে দাও। সিং অন ডিয়ারেস্ট ব্রাদার,
কাকে ব্রাদার বলে সম্বোধন করছে? সিং অন, গেয়ে যাও আমি ডিয়ারেস্ট ব্রাদার। বলতেছি হ্যাঁ, এই বার্ডটাকে, তাই তো? বার্ডটাকে। হ্যাঁ, বার্ডটাকে। সিং অন ডিয়ারেস্ট ব্রাদার, ওয়ারবল ইওর রিডি সং। গানটা কেমন হচ্ছে? রিডি সং। রিডি মানে কি? ওই যে সে উইলিয়াম ব্লেকের কবিতা পড়ছিলাম আমরা, বলো ইন্ট্রোডাকশন করেছিলাম, রিড দিয়ে বাঁশি বানিয়ে সেটা দিয়ে একটা গান গাইলো, পাইপ তৈরি করলো, তাই বলছে রিডি সং মানে যে গানটা অনেকটা ওরকম চিকন সুরেলা, সেরকম। তাই বলছে ওয়ারবল ইওর রিডি সং, লাউড হিউম্যান সং উইথ ভয়েসেস অফ আটারমোস্ট ও। দেখো গান করতে বলছে কিন্তু একটা দুঃখ বা কষ্টর যে ভয়েস সেটা দিয়ে, এবং তার গানটা যখন গাচ্ছে তখন বলছে ও লিকুইড অ্যান্ড ফ্রি অ্যান্ড টেন্ডার, কি সুন্দর গান তোমার, হ্যাঁ, কি মোলায়েম, হ্যাঁ, কি স্বাধীন, কি মানে কি কি বলবো, টেন্ডার মানে কি এখানে খুবই সুমধুর, হ্যাঁ, সফট, কি গান তোমার, হ্যাঁ। ও ওয়াইল্ড অ্যান্ড লুজ টু মাই সোল, পুরো গানটা যেন কি কি করছে আমার সোলটাকে, হ্যাঁ, আমাকে যেন ওয়াইল্ড বানিয়ে দিচ্ছে। ও ওয়ান্ডারাস সিঙ্গার, কে এই ওয়ান্ডারাস সিঙ্গার? এই পাখিটাকে বলছে। হার্মিট বার্ড। হ্যাঁ, ইউ অনলি আই হেয়ার, তোমার গান শুধু আমি শুনতে পাচ্ছি। ইয়েট দ্য স্টারস হোল্ড মি, যদিও স্টার আমাকে হোল্ড করে রেখেছিল, বাট উইল সুন ডিপার্ট, কিন্তু খুব তাড়াতাড়ি ডিপার্ট করবে, হয়তো তারাটা চলে যাবে, তখন আমি তোমার কাছে আসবো। ইয়েট দ্য লাইলাক উইথ মাস্টারিং অর্ডার হোল্ডস মি, কিন্তু লাইলাকের এই যে মাস্টারিং অর্ডার মানে যে জিনিসটা আমাদেরকে মোহিত করে রাখে, মাস্টার করা মানে কি ধরাশায়িত করে ফেলা, মোহিত করে ফেলা, সেই মোহিত, তাই তো লাইলাকের যে পারফিউম বা অডর বা সেন্ট সেটা আমাকে ধরে রেখেছে। তাহলে আমি তোমার কাছে যেতে যাচ্ছি, তোমার গান আমাকে আকর্ষিত করছে, কিন্তু আমি যেতে পারছি না। কারণটা কি? কারণ দ্য স্টার হোল্ডস মি, মানে কি একদিকে দুঃখ একদিকে আনন্দ। দেখো পাখি আনন্দে গান করছে, কবি তার কাছে যেতে যাচ্ছে, পাখিটা তাকে কি করছে? অ্যাট্রাক্ট করছে উইথ দ্য বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ সং, বাট দ্য পয়েট ইজ নাও দো উইলিং টু গো দেয়ার বাট ইজ সামহাট বার্ড টু গো দেয়ার, তাই তো? কারণ কি? হি ইজ অলসো রিমেম্বারিং দ্য স্টার, ফলেন স্টার, স্টারকে মনে করছে নাকি। তা সে এখন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে কি করবে, ঠিক আছে তো? তাই বলছে দেখো এখানে একটু যদি খেয়াল রাখো যে সিং অন মাই ডিয়ারেস্ট ব্রাদার ইন নেচার, pour out your reed like trembling song, a voice that sounds deeply human and full of sorrow. Oh, your song is so fluid, tender and moving, it fills with wild and free, yet it touches my soul with wonder. You are the only sound I hear, eh? Your voice fills my being, yet even I listen, the bright star above holds my gaze. Though it will soon disappear, the sweet fragrance of the lilac still surrounds and captivates me. এখানে মেলি বলছে দেখো, দো হি ইজ মুভড বাই আদার সিম্বলস, দ্য ইভিনিং স্টার অ্যান্ড দ্য লাইলাক ব্লসম, হিজ হার্ট ইজ মোস্ট ডিপলি বাউন্ড টু দ্য বার্ডস ইটার্নাল সোলফুল মিউজিক। তাহলে বাকি স্টার, তারপর হচ্ছে ব্লসম তাকে আটকে রাখতে চাইলেও পাখির এই যে সং তাকে কি কি করছে? তাকে ডিপলি অ্যাট্রাক্ট করছে, নাকি আকর্ষণ করছে, অ্যাট্রাক্ট করছে। পাখির গান তার কাছে ভালো মনে হচ্ছে। দিস ইজ আ সিম্বল অফ, হ্যাঁ, একই সাথে কি দেখো, দেখো দ্য বার্ড অ্যাজ আ স্পিরিচুয়াল কম্পেনিয়ন হুজ মর্নফুল ইয়েট বিউটিফুল সং এক্সপ্রেস দ্য শেয়ার্ড সরো অফ হিউম্যানিটি অ্যান্ড নেচার। তারপরে কি বলছে? নাও হোয়াইল আই স্যাট ইন দ্য ডে অ্যান্ড লুকড ফোর্থ in the close of the day with its light and the fields of spring and the farmers preparing their corn crops, মানে প্রচুর বর্ণ। দেখো এখান থেকে এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে, এই যে প্রিপজিশন এন্ড কনজাংশন এটা এটা দিয়েই এই পর্যন্ত চলবে। কি বলছে? নাও হোয়াইল আই স্যাট ইন দ্য ডে অ্যান্ড লুক ফোর্থ, যখন আমি দিনের বেলায় বসে থাকি এবং চারিদিকে যখন ফিরি বা তাকাই, ইন দ্য ক্লোজ অফ দ্য ডে উইথ ইটস লাইট অ্যান্ড ফিল্ড অফ স্প্রিং, ঠিক আছে, চারিদিকে কি লাইট, উইথ লাইট অ্যান্ড দ্য ডে ফিল্ডস অফ স্প্রিং অ্যান্ড দ্য ফার্মার্স প্রিপেয়ারিং দেয়ার ক্রস, মানে চারিদিকে যখন তাকাচ্ছে তখন দেখতে পাচ্ছে কবি, তাই তো? চারিদিকে কি আলো, সূর্যের আলো, চারিদিকে স্প্রিং এর ছোঁয়া, এবং ফার্মাররা তাদের কি কি করছে? ক্রপসকে প্রিপেয়ার করছে। আর আরো কি কি দেখতে পাচ্ছে? ইন দ্য লার্জ আনকনশাস সিনারি অফ মাই ল্যান্ড উইথ ইটস লেক অ্যান্ড ফরেস্ট, আর এই যে আমার যে ল্যান্ড, এই ল্যান্ডের চারিপাশে যে সিনারি, সেখানে রয়েছে লেক আছে, ফরেস্ট আছে। ইন দ্য হেভেনলি এরিয়াল বিউটি, এবং আকাশের যে নীলাভাব, যে সৌন্দর্য সেটা আছে। আফটার দ্য পার্চ অফ উইন্ডস অ্যান্ড দ্য স্টর্মস, হ্যাঁ, বিশেষ করে যখন ঝড় এবং মানে কি বলবো জোরালো বাতাস যখন বয় তখন বাদ দিয়ে আর কি, যে একটা সুন্দর পরিবেশ যে গ্রহণ করে আকাশ, তারপর হচ্ছে মাটি, প্রকৃতি মিলে, সেটাকে কবি বলতে যাচ্ছেন এরিয়াল বিউটি।
আরো কি দেখতে পাচ্ছেন? আন্ডার দ্য আর্চিং হেভেন্স অফ দ্য আফটারনুন সুইফট পাসিং অ্যান্ড দ্য ভয়েসেস অফ চিলড্রেন অ্যান্ড উইমেন। আরো কি কি শুনতে পাচ্ছেন? যে তাহলে তিনি দেখতে পাচ্ছেন কি আন্ডার দ্য আর্চিং হেভেন্স অফ দ্য আফটারনুন, আফটারনুনের বিকালের ইয়াটা কেমন হয়, আকাশটা কেমন হয় বলো? বিকালের আকাশটা কেমন হয় আমাদের কাছে দেখতে? অনেক সুন্দর না? বিশেষ করে এপ্রিল মাসের পরিষ্কার আকাশ এবং অনেকটা দেখতে আর্চের মতো লাগে। আর্চ বুঝো তো? আমরা আর্চ বুঝি? বলো। স্যার ওই যে গম্বুজ মতো ওইটা, সাউনির মতো হয়ে থাকা, দেখো আর্চিং স্কাই, একটা রেইনবোর মতো বাকিয়ে যেন আমরা এই যে এরকম হয়ে থাকা স্কাইটাকে কি এরকম লাগে আমাদের, তাই না? আমরা যখন খোলা মাঠে তাকাই তখন মনে হয় যে আকাশ আমাদেরকে ঢেকে রেখেছে, চারিপাশেই তো আকাশ নাকি, চারিপাশেই আকাশ, ঠিক অনেকটা এই যে গম্বুজের মতো নাকি। পুরো গম্বুজের নিচে যখন আমরা যাই তখন কেমন মনে হয় যে চারিদিক থেকে নেমে গেছে। হ্যাঁ, আমরা এই ঠিক এরকম একটা, তাহলে আর্চিং হেভেন এটাকে বোঝানো হচ্ছে। দেখো এই যে, যদিও রেইনবোকে বোঝাচ্ছে, আসলে আমরা রেইনবোকে বোঝাচ্ছি না, আমরা পুরো আকাশটাকে বোঝাচ্ছি। যে ওপেন ফিল্ডে যখন আমরা যাই তখন আকাশটা আমাদের দেখতে যেমনটা মনে হয় সেটাকে বোঝায়, ঠিক আছে? তারপর হচ্ছে আন্ডার দ্য আর্চিং হেভেন অফ দ্য আফটারনুন সুইফট প্যাসিং, যেটা পাস করতেছে, অ্যান্ড দ্য ভয়েসেস অফ চিলড্রেন অ্যান্ড উইমেন, বিকেলের দিকে আমরা বাচ্চাদের খেলার শব্দ শুনতে পাই, হাসাহাসির কণ্ঠস্বর শুনতে পাই, উইমেনদের গল্প করার সাউন্ড শুনতে পাই। আরও কি দ্য ম্যানি মুভিং সি টাইড, আরও দেখতে পাই কি সমুদ্রের যে সি টাইড যেটা মুভ করছে সেটা দেখতে পাই। আই স দ্য শিপস হাউ দে সেলড, আমি সমুদ্রের জাহাজগুলোকে দেখতে যাই তারা কিভাবে সেল করছে। অ্যান্ড দ্য সামার অ্যাপ্রোচিং উইথ রিচনেস, এবং পুরো সামার যে আস্তে আস্তে পুরো প্রকৃতিকে রিচ করে তুলছে সেটা দেখতে পাই। দ্য ফিল্ডস অল বিজি উইথ লেবার, মাঠে পুরো মাঠ যেন ব্যস্ত। আসলে মাঠ ব্যস্ত নাকি কাজের লোকেরা ব্যস্ত? লোকেরা ব্যস্ত। সেটাকে কি বলা হয়েছে? তাকে বলা হচ্ছে ফিল্ড বিজি নাকি। দেখো ফিল্ডস অল বিজি উইথ লেবার অ্যান্ড দ্য ইনফাইনাইট সেপারেট হাউসেস, এবং অসংখ্য বাড়ি, সেপারেট বাড়ি। হাউ দে অল ওয়েন্ট অন, কিভাবে সবকিছু চলছে না। ইচ উইথ ইটস মিলস অ্যান্ড মাইনিউটা অফ দ্য ডেইলি ইউসেস, মানুষরা কিভাবে তাদের খাবার, তাদের ডেইলি অ্যাক্টিভিটিগুলো কিভাবে চালাচ্ছে আমি সব কিছু দেখি। অ্যান্ড দ্য স্ট্রিটস হাউ দে আর থ্রবিং থ্রোবড, এবং রাস্তাগুলো দেখি, রাস্তায় কত মানুষ যেন ধাক্কাধাক্কি করে চলছে, তাদের ভিতরের যে আকাঙ্ক্ষা, তাদের ভিতরের যে থ্রবিং মানে বুঝো তো, যখন আমরা কোনো কিছু আকাঙ্ক্ষা দিই তখন বুকের ভিতরে যে কি হয় বলো, এই যে দ্রুত চলমান যে কি বলে এটাকে বাংলায় আমরা, বুকের কি বলে, হার্টবিট, সেই হার্টবিট, তাই তো, বা আমাদের হৃদয়ের যে স্পন্দন, এটাই বলতে চাচ্ছিলাম, সেগুলো নিয়ে কেমন ভাবে মানুষ চলছে। অ্যান্ড দ্য সিটি স্পেন্ট লু দেন অ্যান্ড দেয়ার, পুরো শহরটা কিভাবে নিজেকে সজ্জিত করে রেখেছে। ফলিং আপন দেম অল আর অ্যামং দেম অল, আর তার উপরে পড়ছে কি, এনভেলপিং মি উইথ দ্য রেস্ট অ্যাপিয়ার দ্য ক্লাউড অ্যাপিয়ার দ্য লং ব্ল্যাক ট্রেইল। এই যে সব কিছুর উপরে এই যে এত কিছু বললাম, শহর, নদী, সমুদ্র, জাহাজ, তাই তো, শিপ থেকে শুরু করে মানুষ, মাঠ, সব কিছুর উপরে কোনো না কোনো সময় এসে পড়ে এবং আমাদেরকে এনভেলপ করে তোলে। এনভেলপ মানে কি, ঢেকে দেয়। সেই ঢেকে দেয়টাকে হঠাৎ করে মনে করো আকাশে একটা মেঘ জমে গেল, ঠিক আছে তো, অ্যাপিয়ার দ্য ক্লাউড অ্যাপিয়ার দ্য লং ব্ল্যাক ট্রেইল, এবং সেই ব্ল্যাক ট্রেইলটাকে বলো, এই ব্ল্যাক ক্লাউডটাকে মৃত্যু, তাই তো। সবকিছুকে, এই যে সবকিছু কেমন থ্রবিং চলছে না, কিন্তু মৃত্যু একসময় আবার চলে আসে। আই নিউ ডেথ ইটস থট অ্যান্ড দ্য স্যাক্রেড নলেজ অফ ডেথ, আমি চিনি মৃত্যুকে, তাই তো। সেই মৃত্যু আবার এই যে এইভাবে চলে আসে, সবকিছুকে ঢেকে দেয়, এবং মৃত্যুর ইটস থট অ্যান্ড দ্য স্যাক্রেড নলেজ অফ ডেথ, আমি সব জানি যে সবকিছুকে কে ঢেকে দিবে, সবকিছু একসময় শেষ হয়ে যাবে, কিন্তু প্রকৃতি এভাবেই তার নিজের মতো করে সাজিয়ে নিয়ে আবার চলবে। এখানে যা কিছু দেখছি সবই একসময় শেষ হয়ে যাবে, আবার নতুন করে সৃষ্টি হবে। লেক, ফরেস্ট থেকে শুরু করে কি নেই যা কিছু মৃত্যুর অধীনে নয়, সবকিছু কি মৃত্যুর অধীনে। মৃত্যু এসে সবকিছুকে কালো, ব্ল্যাক ক্লাউডের মতো সবকিছুকে কাভার করে দিবে, ঢেকে দিবে। এটাই সেটা বলতে চাইছে। দেখো এখানে যে thus the passage captures the poet's profound awareness that death moves silently through the living world, enveloping all things, yet giving meaning to life's fleeting beauty. কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তারপরে কি বলছে? then with the knowledge of death as walking one side of me and the thought of death, দেখো এখানে দুইটা জিনিস, then
মৃত্যুকে তো আমি দেখতেছি, মৃত্যু যেন আমার সাথে চলতেছে। দেখো দেন উইথ দ্য নলেজ অফ ডেথ, তাহলে নলেজ অফ ডেথ কি হচ্ছে? অ্যাজ ওয়াকিং ওয়ান সাইড অফ মি, তাহলে নলেজ অফ ডেথ আমার এক পাশ দিয়ে হাঁটছে। অ্যান্ড দ্য থট অফ ডেথ কি হচ্ছে? থট অফ ডেথ মানে কি? মৃত্যুর চিন্তা, ক্লোজ ওয়াকিং দ্য আদার সাইড অফ মি, আর এক পাশ দিয়ে মৃত্যুর চিন্তা আমার সাথে হাঁটছে। দুটাকে সত্তা হিসেবে বিবেচনা করছে, ঠিক ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, তাহলে দুটা জিনিস, নলেজ অফ ডেথ আর একটা হচ্ছে কি থট অফ ডেথ, দুইজন যেন দুইটা এন্টিটি, তারা যেন আমার দুই সাইড দিয়ে হাঁটছে। তারপরে দেখো হ্যাঁ, যে ওয়াকিং, এই দেখ একটা হচ্ছে সিম্পলি ওয়াকিং যেটা হচ্ছে নলেজ অফ ডেথ, আর থট অফ ডেথ কি ক্লোজ ওয়াকিং, কারণ থট অফ ডেথ তো আমার মাথায়, সেও যেন ক্লোজ ওয়াকিং দ্য আদার সাইড অফ মি অ্যান্ড আই ইন দ্য মিডিল। তাহলে দুইজন যখন দুই সাইড দিয়ে হাঁটে, আমি কই থাকবো বলো? অ্যাজ উইথ মাঝে। মাঝে। যেমন বাবা এবং মায়ের সামনে মাঝখান দিয়ে সন্তানকে যখন দুই হাত দিয়ে নিয়ে যায় না, একদিকে মা একদিকে বাবা, ঠিক ওরকম ভাবে একদিকে মৃত্যুর সম্পর্কে নলেজ, যে মৃত্যু কি, আরটা হচ্ছে মৃত্যু সম্পর্কে চিন্তা, এই দুটা যেন আমাকে দুই দিক থেকে ধরে রেখেছে। অ্যাজ হোল্ডিং দ্য হ্যান্ডস অফ কম্প্যানিয়ন, ঠিক অনেকটা কম্প্যানিয়নের মতো, সঙ্গীরা যেমন হাতে হাত ধরে চলে, ওইরকম মৃত্যু এবং মানে মৃত্যুই আমার সাথে যেন চলছে। I fled forth to the hiding receiving night that talks not, তারপরে তাদের হাত ধরে আমি fled forth to the hiding, লুকিয়ে যাই, receiving night that talks not, মানে মৃত্যুকে নাইটকে গ্রহণ করে, মানে মৃত্যুকে ধোকা দেওয়ার জন্য না, কিন্তু হয় না। ডাউন টু দ্য সোর্স অফ দ্য ওয়াটার্স, দ্য পাথ বাই দ্য সোয়াম্প ইন দ্য ডিমনেস, টু দ্য সলেম শ্যাডোই সিডার অ্যান্ড গোস্টলি পাইন সো স্টল, এই সব কিছুর মধ্যে আমি যেন নিজেকে মাঝে মাঝে ফ্লিড ফোর্থ, মানে কি নিজেকে লুকিয়ে ফেলি। তারপরে কি হচ্ছে? অ্যান্ড দ্য সিঙ্গার সো শাই টু দ্য রেস্ট রিসিভ মি, কিন্তু সব কিছুর মধ্যে আমি নিজেকে কি করছি? লুকায়িত করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে রিসিভ করেছে কে বলো? অ্যান্ড দ্য সিঙ্গার সো শাই টু দ্য রেস্ট রিসিভড মি, টু দ্য রেস্ট মানে কি সব কিছুর শেষে আমাকে এই সিঙ্গারটাকে এখানে বলো তো? হার্মিট বার্ড। দ্য গ্রে ব্রাউন বার্ড আই নো রিসিভড আস কমরেডস 3, সরি আমি একটু কল ধরে নি। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর দেখো, দ্য গ্রে ব্রাউন বার্ড আই নো রিসিভড আস কমরেডস 3 অ্যান্ড হি স্যাং দ্য ক্যারল অফ ডেথ। ক্যারল অফ ডেথ কে গাচ্ছে? হিটাকে এখানে হি কে বার্ড, তাই তো? অ্যান্ড আ ভার্স ফর হিম আই লাভ, হ্যাঁ, এবং সে যেন গানটা মৃত্যুর প্রশংসাতেও সে ক্যারল করছে, একই সাথে সে যাকে আমি ভালোবাসতাম তার জন্য এই গানটা সে করছে। ফ্রম ডিপ সিক্লুডেড রিসেস, ফ্রম দ্য ফ্র্যাগ্রেন্ট সিডার, দ্য গোস্টলি পাইন সো স্টিল কেম দ্য ক্যারল অফ দ্য বার্ড। তাহলে পাখিটা গান করছে, মানে বিভিন্ন জায়গা থেকে বলছে, মানে কবি হয়তো বিভিন্ন পাখিকে বলছেন বা বিভিন্ন অবস্থান থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার ক্যারল অর্থটা কি? ক্যারল হলো গান, ওই যে তোমার চার্চ ভিত্তিক যে গান করা হয় না, কোরাস যেমন না, এরকম। দেখো বিশেষ করে ক্রিসমাস ক্যারল বলা হয়, হ্যাঁ, মানে কোনো ধর্মীয় গান বা কারো প্রশংসায় গান, এরকম। হ্যাঁ, দ্য রিলিজিয়াস ফোক সং আর পপুলার হিম, যেটা আমরা বলি পার্টিকুলার অ্যাজ ওয়ান অ্যাসোসিয়েটেড ক্রিসমাসের সাথে বিশেষ রিলেটেড, কিন্তু এই ক্যারল বলতে এখানে মৃত্যু মানে প্রশংসায় গান করা, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। অ্যান্ড দ্য চার্ম অফ দ্য ক্যারল র্যাপড মি, আর এই পাখির ক্যারলে আমি পুরো মোহিত হয়ে গেছি। হ্যাঁ, অ্যাজ আই হেল্ড অ্যাজ ইফ বাই দেয়ার হ্যান্ডস মাই কমরেডস ইন দ্য নাইট। হ্যাঁ, দেখো, অ্যাজ ইফ বাই দেয়ার হ্যান্ডস মাই কমরেডস ইন দ্য নাইট, তাহলে অ্যাজ আই হেল্ড মানে আমি তাকে ধরেছি, হাত দিয়ে যেন তাকে ধরেছি আমার কমরেডের মতো করে পাখিটাকে। অ্যান্ড দ্য ভয়েস অফ মাই স্পিরিট ট্যালিড দ্য সং অফ দ্য বার্ড, এবং আমার যে স্পিরিচুয়াল যে ভয়েস সেটাও করছে কি সেই পাখির গানটাকে যেন কি করছে একসাথে ট্যালি করা, মানে বুঝছো তো? ওর সাথে যেন আমার সাথে নিজেকে যুক্ত করে ফেলা, ঠিক আছে তো? মাই স্পিরিট ট্যালিড দ্য সং অফ দ্য বার্ড। দেখো, তো এখানে বলছে কি, অ্যাজ দ্য সং ফিল্ড দ্য নাইট আই ফেল্ট কমপ্লিটলি অ্যাবসর্বড ইন ইটস পাওয়ার। হ্যাঁ, দেখো আমরা তো এখানে গেছি, দেখো অ্যাজ আই হেল্ড ইন দ্য নাইট, দেখো নাইটে পুরো আমি যেন অ্যাবসর্বড হেল্ড হয়ে গেছি। ইট ওয়াজ অ্যাজ দো আই স্টিল হেল্ড দ্য হ্যান্ডস অফ মাই কম্প্যানিয়ন, দ্য থট অফ ডেথ অ্যান্ড দ্য মেমোরি অফ দ্য বিলাভেড ডেথ, হোয়াইল মাই ভেরি সোল, দেখো জার্নিড ইন দ্য হারমোনি উইথ দ্য বার্ডস, ট্যালিড, হ্যাঁ, জার্নি করা, লিঙ্কড হয়ে যাওয়া,
My spirit echoed the bird's mournful yet peaceful melody, blending human grief with nature's eternal music. In this moment, the poet experienced spiritual communion, a unity between life, death, and the natural world. দেখো একসাথে তার কম্পেনিয়ন হচ্ছে কে? মৃত্যু, তাই তো? মৃত্যু তার কম্পেনিয়ন, আর তার হচ্ছে জীবন, আর ওটা হচ্ছে পাখিটার মাধ্যম দিয়ে হচ্ছে কি ন্যাচারাল ওয়ার্ল্ড। এই সব কিছু যেন একসাথে হয়ে গেছে। কারণ আমরা কি সবাইকে স্যার তাহলে ওখানে কি যে কমরেড 3 এর কথা বলা হয়েছিল, কে তিনটার কথা বলা হয়েছে? হ্যাঁ, কমরেড 3 কে বলো তো? কমরেড 3 হলো, তাহলে কে হলো কমরেড 3? প্রথম কমরেড কে? এই যে কমরেড 3, তাই তো? এন্ড আই নো রিসিভড আস, কমরেড 3, পাখিটা আমাকে রিসিভ করেছে। দা গ্রে ব্রাউন বার্ড আই নো রিসিভড আস। এই আস বলতে তাহলে কয়জন হচ্ছে এখানে টোটাল? 2 মৃত্যু আর আমি, কয়জন তাহলে এখানে? 3 জন। 3 জন না? হ্যাঁ 3 জন। এখানে বলছে না যে আমরা 3 জন সাইড বাই সাইড আসতেছি না, দ্যাট হোল্ডিং দ্য হ্যান্ডস অফ কম্পেনিয়ন বা কমরেডের মতো হাতে হাত ধরে চলছি। তাহলে মৃত্যু সহ আমাকেও পাখিটা যেন গ্রহণ করে নিয়েছে। তাহলে মৃত্যু আছে, আমি আছি, আবার প্রকৃতির এলিমেন্টগুলো আছে। তার মানে কি আমরা একটার সাথে আরেকটা রিলেটেড, উই আর নট সেপারেট। হ্যাঁ, ট্রিশেল বলছে। তাই দেখুন বলছে, তাই ইন দিস মোমেন্ট দ্য পয়েট এক্সপেরিয়েন্স স্পিরিচুয়াল কমিউনিয়ন, আ ইউনিটি বিটুইন লাইফ, ডেথ অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, where mourning transforms into acceptance and the song of the bird becomes a sacred hymn of consolation and understanding. ঠিক আছে? এবার গানটা দেওয়া হয়েছে, গানটা কেমন দেখো। গানটা গাচ্ছে কাম লাভলি অ্যান্ড সুদিং ডেথ, তাহলে মৃত্যুকেই যেন তারা ডাকছে। কাম লাভলি অ্যান্ড সুদিং ডেথ, undulate round the world, shrilly arriving in the day, in the night, to all to each sooner or later delicate death. তাহলে কি মৃত্যু আসে, তাই না? লাভলি এবং সুদিং ডেথ তো আসে সবার কাছে, আসে না? সবার কাছে আসে। এন্ড আনডিউলেট রাউন্ড দ্য ওয়ার্ল্ড, আনডিউলেট বুঝো? মানে সে নিজেকে চারিপাশে, মানে পৃথিবীর চারপাশে তার অবস্থান কোথায়? মৃত্যুর অবস্থান কোথায় বলো? কোথায় নেই মৃত্যুর অবস্থান? সব জায়গাতেই তো। তাই বলছে দেখো, মুভ অর গো উইথ স্মুথ আপ এন্ড ডাউন মোশন, মানে কি চারিদিকে অবস্থান করা, চলতে থাকা। হ্যাঁ, তাই বলছে আনডিউলেট around the world, serenely arriving, সে খুবই যখন আসে, সে তো আর হঠাৎ মানে একদম মানে কি বলবো হিসাবে আসে না, দত্তের মতো করে আসে না, সে খুবই serenely, তাই তো কমনীয় ভদ্রভাবে সে আসে। সে রাতে আসে, সে দিনে আসে, সে রাতে আসে, সে সবার কাছে আসে। টু অল টু ইচ সুনার অর লেটার, কারো কাছে আগে আসে, কারো কাছে অথবা পরে আসে। কে আসে? ডেলিকেট ডেথ। ডেথ হচ্ছে কবির কাছে ডেলিকেট, কারণ মৃত্যুই আমাদের কাছে একমাত্র কম্প্যানিয়ন যে আসবে। আর কেউ আসবে? আর কোনো নিশ্চয়তা আছে যে আমাদের সাথে থাকবে কেউ? বলো, মৃত্যু ছাড়া? না স্যার। না স্যার। মৃত্যুকে কবি পজিটিভ দেখছে, সেই আর মতো। হ্যাঁ, ওই যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এদের কাছে মৃত্যু কেমন জানি এরকম একটা আপন ভাব লাগছে নাকি? মৃত্যুকে কঠিন বা খুব একটা রুক্ষ রাফ কোন এলিমেন্ট হিসেবে দেখছে না। অতএব প্রেইজ বি দ্য ফ্যাথমলেস ইউনিভার্স ফর লাইফ অ্যান্ড জয়, তাহলে পৃথিবী এই ইউনিভার্সকে প্রশংসা করছে, হ্যাঁ, এই লাইফ এবং জয়ের জন্য। ফর অবজেক্টস অ্যান্ড নলেজ কিউরিয়াস, এই চারিপাশের অবজেক্টের জন্য, এই যে নলেজ, যে জ্ঞান, যে আগ্রহ, সব কিছুর জন্য প্রেইজ বি দ্য ফ্যাথমলেস ইউনিভার্স। অ্যান্ড ফর লাভ অর সুইট লাভ, বাট প্রেইজ অ্যান্ড প্রেইজ অ্যান্ড প্রেইজ। হ্যাঁ, তারা যে পৃথিবীতে আমাকে ভালোবাসা দিয়েছে, এই সুইট লাভ দিয়েছে, সব কিছুর জন্য এই পুরো ইউনিভার্সের প্রশংসা হোক। ফর দ্য শিওর এনউইন্ডিং আর্মস অফ কুল এনফোল্ডিং ডেথ, কারণ কি এটা নিশ্চিত যে আমাদের কাছে কুল এনফোল্ডিং ডেথ অবশ্যই আসবে। আসবে না বলো? শিওর এনউইন্ডিং আর্ম, এনউইন্ডিং মানে কি? যে হাত আমাদেরকে কি করে বলো? জাপটে ধরে। শিওর, সে কি আমাকে ধরবেই তো নাকি? এটা নিশ্চিত যে সে আমাকে ধরবেই। অতএব মৃত্যু যখন আসবে, মৃত্যুর আগ পর্যন্ত এই যে পুরো পৃথিবী আমাকে জীবন দিয়েছে, আমাকে আনন্দ দিয়েছে, এই পুরো পৃথিবীর যে অবজেক্ট, সেগুলো দিয়ে আমাকে বড় করেছে, লালন করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, সব কিছুর জন্য কি পুরো পৃথিবীকে, ইউনিভার্সকে প্রশংসা করি, আর ধন্যবাদ জানাই, এরকমটা। এবং সাথে সাথে কি মৃত্যুকেও ধন্যবাদ জানাই, কারণ সেও আমাকে করবে কি আদরে যত্নে, একসময় তার কুল এনফোল্ডিং ডেথ কি করবে? আমাকেও সেই কোলাকুলি করার মতো নাকি, সেও আমাকে আদরে জাপটে ধরবে পৃথিবী থেকে। অতএব ডার্ক মাদার বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তাকে বলা হচ্ছে কি ডার্ক মাদার, কাকে? এই ডার্ক মাদার অলওয়েজ গ্লাইডিং নিয়ার উইথ সফট ফুট, সবসময় সে কাছাকাছি আসতেছে মৃদু পায়ে, সফট ফুটে সে যেন আমাদের পাশাপাশি চলতেছে। হ্যাভ নান চ্যান্টেড ফর দি, কেউ তোমার প্রশংসা করে না। আর চ্যান্ট অফ ফুলেস্ট ওয়েলকাম, কেউ করে না, করে কি? কিন্তু আমি করি। দেন আই চ্যান্ট ইট ফর দি,
আমি তোমার প্রশংসা করি, আর হয়তো বা কেউ তোমার প্রশংসা করে না। আই গ্লোরিফাই দি অ্যাবভ অল, আমি সব কিছুর উপরে তোমাকে গুরুত্ব দিই, তোমার প্রশংসা করি। আই ব্রিং দি আ সং, আমি তোমার জন্য একটা গান করছি। দ্যাট হোয়েন দাও মাস্ট ইনডিড কাম, কাম আনফল্টারিং, কারণ কি তুমি যখন আসলে সত্যি যখন আসো তখন তুমি একদম নিশ্চিতভাবে আসো, তুমি কোনো দ্বিধা নিয়ে আসো না। মৃত্যু কি দ্বিধা নিয়ে আসে বলো? সে কি ভয় পায় আমাদেরকে? ভয় পায় না। অতএব তোমার সাহস, তোমার প্রশংসা হোক। তাই এখানে সে দেখো, ওর ডার্কার মাদার এভার গ্লাইডিং নিয়ার উইথ জেন্টাল স্টেপস, হ্যাজ নো ওয়ান এভার সাং আ ট্রু আর ফুল সং ইন ইউর অনার, কেউ করেনি। ইফ নট, যদি কেউ না করে থাকে, দেন আই উইল সিং ইট। I will glorify you above all other powers of existence. I will offer you this song of welcome and acceptance, so that when you finally come to me, you will find me ready and unafraid. হ্যাঁ, আমি একদম রেডি হয়ে থাকবো, আমি তোমাকে ওয়েলকাম জানাবো। ঠিক আছে তো? That in this passage, the speaker treats death not as a something to fear, but as a kind maternal presence, a natural and essential part of life's eternal cycle. Death is portrayed as both beautiful and benevolent, a divine force that complete existence and restore harmony to the soul. কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। তারপরে কি হচ্ছে? অ্যাপ্রোচ স্ট্রং ডেলিভার, দেখো ডেলিভারেস, when it is so, when thou hast taken them, I joyously sing the dead. এখন আমি ডেডদেরও সিং করছি। Lost in the loving floating ocean of thee, হ্যাঁ দেখো, loved in the flood of thy bliss, O death, ডেথের প্রশংসা করছে। From me to thee glad serenade dances for thee, I propose saluting thee, দেখো হ্যাঁ, দেখো স্যালুট করছে তার প্রতি, তাকে নিয়ে ডান্স করছে। বিশাল একটা সিরিনেড আছে, হ্যাঁ দেখো, গ্ল্যাড সিরিনেডস। গ্ল্যাড সিরিনেড মানে কি? দেখো এখানে একটা ওয়ার্ড আছে, সবাই খুশি, গ্ল্যাড বলা হচ্ছে, তাই তো? দেখো যারা সবাই মিলে, দেখো a piece of music sung or played in the open air, typically by a man at night under the window of his beloved. হ্যাঁ, তাহলে সিরিনেড কি? ওই জাতীয় গান যখন কোনো প্রেমিকাকে গান শোনায় রাতের বেলায়, ঠিক আছে, ওপেন জানালার পাশে এসে গান শোনাবে। তো এইরকম, তা আমিও তোমাকে এরকম গান শোনাচ্ছি, হ্যাঁ, যে ফ্রম মি টু দি গ্ল্যাড সিরিনেডস, তোমার জন্য ডান্স ফর দি, আই প্রপোজ স্যালুটিং দি, অ্যাডর্নমেন্ট অ্যান্ড ফিস্টিং ফর দি, and the sight of the open landscape and the high spirit sky are fitting, and life and the fields and the hues and thoughtful night. এই নাইটে আমি তোমার জন্য গান করছি। কাকে প্রশংসা করছে? উল্টে পড়ে বলো, ডেথ কি স্যার? মৃত্যু প্রশংসা না? The night in silence under many a star, the ocean shore, the husky whispering wave whose voice I know, and the soul turning to thee, oh vast and well veiled death. সব কিছু, হ্যাঁ, এই ওশেন, এই হুইসপারিং ওয়েভ, সবার ভয়েস আমি চিনি, সেই সব কিছু কি হচ্ছে? দ্য সোল টার্নিং টু দি, ও ভাস্ট অ্যান্ড ওয়েল ভেইলড ডেথ। বিশাল, মৃত্যু তো বিশাল, কারণ পুরো মহাবিশ্বকে সে ঢেকে রেখেছে। এবং ওয়েল ভেইলড কারণ কি? মৃত্যুকে আমরা দেখতে পাই না। দেখতে পাই বলো তো? বলো না স্যার। দেখতে পাই না, সে আমাদের পাশাপাশি চলছে, আমাদের সাথে আছে। অ্যান্ড দ্য বডি গ্রেটফুলি নেসলিং ক্লোজ টু দি, আমার এই বডিটা তোমার কাছাকাছি চলছে। ওভার দ্য ট্রি-টপস আই ফ্লট দি আ সং, over the rising and sinking waves, over the myriad fields, the prairies wide, মানে সব জায়গায় আমি তোমার গান করছি, হ্যাঁ, সে গাছের উপরে, সমুদ্রের পানির উপরে, হ্যাঁ দেখো, myriad fields, অসংখ্য বিশাল বিশাল মানে ফিল্ডে, prairies wide, over the dense packed cities, মানে বিশাল শহর যেখানে মানে কি ঘনবসতিপূর্ণ, and the teeming waves and waves, I float this carol with joy to thee, O death. হ্যাঁ, আমি গানটা করছি তোমার প্রশংসায়, তবে দুঃখে না, আনন্দে, নাকি? আনন্দে তোমার জন্য গান করছি। অতএব এখানে দেখো কি বলছে এখানে, ইন দিস প্যাসেজ দ্য স্পিকার ট্রান্সফর্ম ডেথ ফ্রম আ ডার্ক ফেয়ার ইনটু আ সোর্স অফ লিবারেশন অ্যান্ড ইউনিটি। ডেথ ইজ অ্যাড্রেসড অ্যাজ আ ডেলিভারার হু ফ্রিজ দ্য সোল ফ্রম সাফারিং অ্যান্ড ইউনাইটস ইট উইথ দ্য ইটার্নাল ফ্লো অফ ইউনিভার্স। দ্য টোন ইজ রিভারেন্ট, serene and celebratory, revealing Whitman's vision of death as both bound, beautiful and divine, the ultimate harmony between life, nature and the infinite. তাহলে একদিকে হচ্ছে নেচার, আরেকদিকে হচ্ছে আমাদের লাইফ, আরেকদিকে হচ্ছে বিশাল অসীমতা। এই তিনটাতে যেন আমাদের জীবনটা কেমন হয়ে আছে? কানেক্টেড হয়ে আছে, তাই না? এই তাহলে এই মৃত্যু যেন আমাদের কি করে? কষ্ট থেকে ডেলিভারি করে। হ্যাঁ, তাই বলছে দেখো, কাম স্ট্রং ডেলিভারার ও ডেথ। কারণ ডেলিভারার কেন বলা হবে? যখন আমরা পৃথিবীতে আনন্দ কষ্ট পাবো, বৃদ্ধ হয়ে যাব, তাই তো, আমরা তখন আমাদেরকে মুক্তি দিবে কে? এই মৃত্যু। when the time comes you have taken those I love, হ্যাঁ, যে সময় আসলে তুমি তাদেরকে ঠিকই গ্রহণ করো না, যাদেরকে আমি একসময় ভালোবাসতাম। I will sing joyfully of them,
দে আর নট লস্ট বাট নাও রেস্ট পিসফুলি ইমার্জ ইন ইউর ভাস্ট, এই বলতে না যে বিশাল ভাস্ট না। দেখো when it's so when thou hast taken them I joyfully sing the dead lost in the loving floating ocean of thee, কারণ তারা লস্ট হয়ে আছে। কারা লস্ট হয়ে আছে? এই যে ডেডেরা, তারা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? তোমার এই বিশাল সমুদ্রে। দেখো তারা ভাসছে, ফ্লোটিং ওশেন অফ দি। তো এইভাবে মোটামুটি সে গান করছে। তা বলছে টু দ্য ট্যালি অফ মাই সোল লাউড অ্যান্ড স্ট্রং কেপার্স দ্য গ্রে ব্রাউন বার্ড উইথ পিওর ডেলিভারেট নোটস স্প্রেডিং ফিলিং দ্য নাইট। অতএব টু দ্য ট্যালি অফ মাই সোল, ট্যালি কানেকশন, তাই তো? লাউড অ্যান্ড স্ট্রং কেপ্ট দ্য গ্রে ব্রাউন বার্ড, সে বার্ডটা কার কথা বলছে? সে পাখির কথা নাকি? সে লাউড এবং স্ট্রংলি কি করছে? স্ট্রংলি কেপ্ট আপ, সে তার গান গেয়ে যাচ্ছে। উইথ পিওর ডেলিভারেট নোট স্প্রেডিং ফিলিং দ্য নাইট। লাউড ইন দ্য পাইন সিডার ডিম, সে গান করছে। কোথায় গান করছে? বিশাল বিশাল পাইন গাছে, বিশাল বিশাল সিডার গাছে। দেখো ক্লিয়ার ইন দ্য ফ্রেশনেস ময়েস্ট অ্যান্ড দ্য সোয়াম পারফিউম অ্যান্ড আই উইথ মাই কমরেডস হেয়ার ইন দ্য নাইট। আর আমি আছি আমার কমরেডদের সাথে। কমরেড কে বলো? মৃত্যু, মৃত্যু, তাই তো? স্যার ডেথ। হ্যাঁ, while my sight that was bound in my eyes unclosed as to long panoramas of vision, হ্যাঁ? তাহলে while my sight that was bound in my eyes unclosed, মানে while my sight মানে আমি এই যা কিছু দেখছি, that was bound বিশাল, হ্যাঁ, in my eyes unclosed as to long panoramas of vision. প্যানোরামা মানে কি? বিশাল ভিস্তা, বিশাল কি একটা মানে কি বলবো? প্যানোরামা বলতে আমরা কি বুঝি বলো তো? তোমার এই যে আমাদের দৃষ্টির সামনে, হ্যাঁ, বিশাল যে কি বলবো এটাকে ল্যান্ডস্কেপ থাকে, হ্যাঁ, তার যে বিভিন্ন চিত্র ইমেজ, এগুলো না। দেখো দেখো আনব্রোকেন ভিউ অফ দ্য হোল রিজিয়ন সারাউন্ডিং অ্যান অবজারভার, আমার চোখের সামনে পুরো যতটুকু জিনিস আমরা দেখতে পাবো, হ্যাঁ, এই পুরোটাকে বলা হবে ভিস্তা, ভিউ, হ্যাঁ, এটা। তাই বলছে and I saw askant the armies, I saw as in noiseless dreams 100 of battle flags borne through the smoke of the battles and pierced with missile I saw them, আমি দেখেছি নাকি? I saw askant the armies, হ্যাঁ, askant কি বলো? স্যার আজকের পাস্ট ফর্ম নাকি? হ্যাঁ, তাহলে I saw as in noiseless dreams hundreds of battle flags, দেখেছি যুদ্ধের চিত্র, হ্যাঁ, noiseless dreams born through the smoke of the battles and pierced with missile I saw and carried hither and you through the smoke, carried hither and you, হ্যাঁ, ইউ কে মৃত্যু না, সরি ইয়ন, হি এখানে ওখানে, through the smoke and torn and bloody and at last but a few shades left on the staffs and all in silence and the staffs all splintered and broken. মানে এখানে মৃত্যুর অবস্থানটাকে বলছে, যুদ্ধক্ষেত্রে মৃত্যুর যে অবস্থানটা, তাই না? যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মৃত্যু কি করে? বেশি অবস্থান করে ওখানে, তাই না? তাই বলছি দেখো I saw battle corpses myriads of them, মানে কপস মানে কি? বডি। যুদ্ধক্ষেত্রে কত বডি আমি দেখেছি, অসংখ্য, myriads of them and the white skeleton of the young men I saw them, I saw the debris and debris of all the slain soldiers of the war, debris মানে একসাথে স্তূপ করে ফেলা অসংখ্য সোলজারকে, স্লেইন যারা হত্যা শিকার হয়েছে। I saw they were not as was thought, তাদেরকে দেখেছি যে যেভাবে আমার চিন্তায় ছিল না যে তাদেরকে এইভাবে দেখব। They themselves were fully at rest, they suffered not, হ্যাঁ, তারা এখন রেস্ট করছে, তারা সাফার করছে না। The living remained and suffered, কিন্তু আমরা যারা লিভিং তারাই বরং সাফার করছি। The mother suffered, the wife and the children and the nursing comrades suffered, কারা? এই যে মৃত্যুর আত্মীয়রা, তারা সাফার করছে নাকি? মৃত ব্যক্তির আত্মীয়রা, আর তারা তো রেস্ট করছে। and the armies that remain, যারা বেঁচে আছে তারা সাফার করছে, তারা সাফার করছে, এটা বলছে, তাই তো? দেখেন সেটা বলছে, দেখো এই জায়গায় যে it was not the dead who bore grief, it was the living who suffered. The mother, wife, children and friend left behind carried the pain of loss. The surviving soldiers too, যারা এখন বেঁচে আছে তারাও সাফার করছে। haunted by memory endured the deeper agony, বরং তারা কি এখন বলতে, কবি কি বলতে চাচ্ছেন আসলে? যে তারা মারা গেলেই বরং শান্তিটা পাইতো নাকি? না, তোমার কোলে আশ্রয় নেওয়া মানে কি? শান্তি। বেঁচে থাকা মানেই টর্মেন্টন, তাই তো? তাহলে টর্মেন্টিং, তাহলে টর্মেন্টিং করার চেয়ে তোমার এই কুল, তাই তো, এমব্রেসে যদি আমরা আশ্রয় নিতে পারতাম তাহলে কত ভালো হতো না?
তা বলছে দিস ডেড ওয়ার নট সাফারিং, দে ওয়ার অ্যাট পিস, ফ্রিড ফ্রম পেইন অ্যান্ড ফেয়ার। কি বুঝতে পারছো? জি স্যার। স্যার তোমরা বলো যে আমি ক্লাসে আছি, তুমি পরে করো। তারপর ইট ওয়াজ নট দ্য ডেড হু বোর গ্রিপ, ওটা তোমরা পড়লাম। তারপর বলছে কি পাসিং দ্য ভিজন, পাসিং দ্য নাইট, পাসিং আনলুজিং দ্য হোল্ড অফ মাই কমরেডস হ্যান্ড। আনলুজিং মানে কি হাত ছেড়ে নাকি হাত সহ চলছে, হাত ধরে চলছে জীবন নাকি? হ্যাঁ, কত ভিজন জি পাস স্যার। করে যাচ্ছি, কত নাইট পাস করে যাচ্ছি, এন্ড পাসিং আনলুজিং দ্য হোল্ড অফ মাই কমরেডস হ্যান্ড, passing the song of the hermit bird, and the telling song of my soul. Victoria's song, Death's outlet song, কত সং চারিপাশে, হ্যাঁ, বিজয়ের সং নাকি, ডেথস আউটলেট সং, মৃত্যুর সং, yet varying ever altering song, কত সং চারিপাশে, as low and wailing, কোনটা লো এবং আর্তনাদের সং, yet clear the notes, rising and falling, flooding the night, sadly sinking and fainting, as warning and warning, and yet again bursting with joy, covering the earth and filling the spread of the heaven, as that powerful psalm in the night I heard from recess, মানে পাখির গানের কথা বলছে। রিসেস মানে কি, ওই যে গুপ্ত জায়গা না, সেখান থেকে আমি শুনতে পাচ্ছি। পাসিং আই লিভ দি লাইলাক উইথ হার্ট শেড, তাকে কি আমি পাসিং করছি, আই লিভ দি, আমি লাইলাককেও ছেড়ে যাচ্ছি, লাইলাক উইথ হার্ট শেড লিভস, আই লিভ দি দেয়ার ইন দ্য ডোরইয়ার্ড ব্লুমিং রিটার্নিং উইস্পিং। ঠিক কবিতাটা ঠিক অনেকটা ওই ফর্মেই লেখা, ঠিক ক্রসিং ব্রুকলিন ফেরির মতো, ঠিক আছে? প্রথম দিকে কবি অনেক বর্ণনা করলেন, শেষে এসে সবগুলোকে আবার এক এক করে মনে করেছেন, এরকম না? হলো তো ক্রসিং ব্রুকলিন ফেরিতে? জি স্যার। হ্যাঁ, যেখানে তিনি যাকে যাকে টার্ন করেছিলেন, শেষে এসে আবার সবাইকে টার্ন করেছেন, একই স্ট্রাকচারে লেখা। দেখো এই যে ফ্লাড টাইড, ক্রাউড অফ মেন, ফেরি, তাই তো, তারপরে পাখি থেকে শুরু করে সব কিছুকে টার্ন করেছেন, ওইগুলোকে তিনি আবার শেষের দিকে এসে আবার একই কথা বলে টার্ন করছেন। এই যে এখানে সে অতএব সবাই চলতে থাকো, ফ্লো অন রিভার, হ্যাঁ, ফ্লোলিক, নাচো গানো মজা করো ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু তিনি বলতে যাচ্ছেন, হ্যাঁ, গ্রেট স্মল সব কিছু। তাকে এখানেও কি লম্বা লম্বা লাইন, হ্যাঁ, একই কথা, একই রকম, একই ধরনের শব্দ, একই ধরনের স্ট্রাকচারাল ব্যাপারটা, হ্যাঁ, এখানেও ঠিক ওইভাবেই তিনি আবার সেগুলোকে মনে করছেন। আই সিজ ফ্রম মাই সং ফর দি, এখন আমি আমার গান থামাচ্ছি নাকি, দেখো আই সিজ ফ্রম মাই সং ফর দি, দিটাকে বলো এখানে, হুইস দি, বলে এখানে দিদিটাকে, না এখানে দি বলে তো আব্রাহাম লিঙ্কনকে টার্ন করা হচ্ছে না, মৃত্যুকে টার্ন করা হচ্ছে, ঠিক আছে তো? তারপর ফ্রম মাই গেজ অন দি ইন দ্য ওয়েস্ট, ফ্রন্টিং দ্য ওয়েস্ট, কমিউনিং উইথ দি, ও কমরেড লাস্টাস উইথ সিলভার ফেস ইন দ্য নাইট, yet is to keep and all retrievements out of the night, the song, the wondrous chant of grey brown bird, and the telling chant, ওই একই কথা আবার, the echoing aroused in my soul with the lustrous and drooping star, with the countenance full of awe, with the holders holding my hand nearing the sail of the bird, ওই যে হোল্ডার, এখানে holders holding the hand, হোল্ডার কারা কারা আমার হাত ধরে আছে, ওই মৃত্যু নাকি, comrades mine and I in the midst, the comrades mine and I in the midst, and their memory never to keep for the dead I love so well, for the sweet wisest soul of my days and lands, and these for his dear shake, lilac and star and bird, এই যেখানে তিনটা, twinned with the chant of my soul, there in the fragrant pines and cedar dusk and dim, ওই পাখির গান, ওই চ্যান্ট করতেছে, তারপর হচ্ছে টুইন্ড উইথ দ্য চ্যান্ট অফ মাই সোল, এখন আর পাখির গান, লাইলাক, স্টার সবকিছু এখন এন্টুইন হয়ে যাচ্ছে কার সাথে, আমার সোলের চ্যান্টিং এর সাথে, গানের সাথে, ঠিক আছে? দেয়ার ইন দ্য ফ্র্যাগ্রেন্ট পাইনস এন্ড দ্য সিডার ডাস্ক ডিম, মানে পাখি যেখানে যেখানে গান করে সেখানে সেই পরিবেশটাকে বোঝানো হয়েছে, দেয়ার ইন দ্য ফ্র্যাগমেন্ট পাইন, পাইনটা কি আসলে বলতো, পাইন আর সিডার কি এখানে, স্যার এখানে বসে যে গান করে ওরকম ভাবে সোলো যেন ওখান থেকে ওইভাবে গান করছে, এবং সেইভাবে পুরোটাই আবার এখানে বলছে সবকিছু পাস করে যায়, সবকিছু চলছে এইভাবে, এবং সাথে মানে আমি মোটামুটি আমি জীবিত আছি মানেই এখন সবকিছু চলছে, সবকিছুকে আমি পাস করে যাচ্ছি, সবকিছুকে মানে চালাচ্ছি, এবং শেষ পর্যন্ত মৃত্যু যতক্ষণ না পর্যন্ত আমাকে তার কোলে আশ্রয় করবে, যতক্ষণ পর্যন্ত আমাকে হাত ধরে আছে আপাতত নাকি,
মৃত্যু আমার হাত যতক্ষণ ধরে ধরে আছে ততক্ষণ পর্যন্ত আমি চলছি। একসময় হবে কি, মৃত্যু হাত ছেড়ে দিয়ে তার বুকে আমাকে টেনে নিবে, তখন হবে কি, তখন আমি কি থাকবো? তখন আমিও একসময় এরকম হারিয়ে যাবো। সেটা কথা বলা আছে দেখো, যে ইন দ্য এন্ড দ্য লাইলাক দ্য স্টার এন্ড দ্য বার্ড বিকেম ওয়ান উইথ সোল সং। তারা তখন সোলের সং হয়েছে, মানে আমার গান, হ্যাঁ, সিম্বল অফ লাভ, লস অ্যান্ড ইমর্টালিটি। Amid the quiet pines and cedars, dim cedar, he finds harmony between life and death, realizing beauty and affection, endure beyond the grave. The poem closes with a sense of acceptance and eternal peace. এখানে যেটা প্রথম দিকে বলা হলো, দেখো, as the night and its vision fade, পাস হয়ে যাচ্ছে, the speaker gradually releases the hand of his companion, the thought of death and the presence of his departed loved ones, the song of the hermit bird and the answering song of his own soul, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। It has been a strong song of triumph, expressing release from through death, shifting between sorrow and joy, filling the earth and sky with its powerful harmony. যেখানে সেটা বলাই হচ্ছে, তাই না? দেখো, সবকিছু সং, ভিক্টোরিয়াস সং, ডেথ আউটলেট সং, হ্যাঁ, এভার অল্টারিং সং, low and wailing song, yet clear the notes rising and falling, flooding the night, sadly sinking and fainting, as warning and warning, and yet again bursting with joy. হ্যাঁ, কখনো জয়ের, কখনো দুঃখে, কখনো আনন্দের, এভাবেই জীবনটা চলবে। কাভারিং দ্য আর্থ অ্যান্ড ফিলিং দ্য স্প্রেড অফ হেভেন, অ্যাজ দ্যাট পাওয়ারফুল সাম ইন দ্য নাইট আই হার্ড ফ্রম রিসেস। ঠিক অনেকটা সেই পাওয়ারফুল গানের মতো। সাম মানে কিন্তু একটা গান, সাম বুঝো তো, এই PSLM উচ্চারণ বুঝো, এটার কি বোঝাতে যাচ্ছে, PSLM, এটা মানে এটা উচ্চারণ হবে সাম। সাম কি? স্যার ধর্মীয় সঙ্গীত। হ্যাঁ, এটা হচ্ছে কিং ডেভিড কর্তৃক লেখা, ঠিক আছে তো? দেখো, বিবলিক্যাল, হ্যাঁ, বলছে দেখো, a sacred song or hymn, particularly any of those contained in Bible, book of Psalm-ই আছে আলাদা, যেটা কিং ডেভিডের লেখা, হ্যাঁ, and used in Christian and Jewish worship। তাহলে এখানে সে পাখির গানটাকে সে সামের সাথে তুলনা করেছেন, হ্যাঁ, যেগুলো ইহুদিরা তাদের ধর্মীয় কাজে ব্যবহার করতো অনেক সময়। তো এখানেও সেই বিবলিক্যাল রেফারেন্স আছে, তাই তো, ন্যাচারাল রেফারেন্স, সবকিছু দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা উই আর অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ ইচ আদার, ইভেন উই আর নট সেপারেট ফ্রম ডেথ। ডেথ ইজ, উই আর অ্যালাইভ মানে ডেথ আমাদের এখন কমরেড, ডেথ আমাদের কম্পেনিয়ন, কিন্তু একসময় হবে কি, ডেথ আমাদের হাত ছেড়ে দিবে এবং আমাদেরকে কি করবে, তার মৃত্যুর কোলে আমাদেরকে ডেকে নিবে। তখন সবকিছুই কি হয়ে যাবে, বলো, সব শেষ হয়ে যাবে নাকি? কিন্তু এই যে কানেকশনটা, এই কানেকশনটা কি শেষ হবে না চলবে ইটারনালি? কবির মতে আমি চলবে, কিন্তু এটা চলবে, এটা চলবেই, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি কবিতাটা। তিনি শুরু করেছিলেন আব্রাহাম লিঙ্কনের মৃত্যু এবং তার জন্য দুঃখ প্রকাশের মাধ্যম দিয়ে, কিন্তু এটা আসলে ইউনিভার্সালাইজ করে ফেললেন যে এখানে দুঃখ পাওয়ার আসলে কিছু নেই। আব্রাহাম লিঙ্কন মারা গেছেন, আমরা একসময় মারা যাব, কারণ ডেথ ইজ জাস্ট আ কমরেড। এবং আরেকটা বিষয় হলো কি, যে যারা বেঁচে থাকে তারাই বরং সাফার করে নাকি, আর যারা মৃত্যু মানে মারা যায় তারা কি হয়, তারা রেস্ট করে, দে অ্যাকচুয়ালি শান্তিতে থাকে, তাহলে তারাই সাফারিং থেকে মুক্তি পায়। এইটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে কয়েকটা স্টেজে ভাগ করা হয়েছে, দ্য ওপেনিং ইমেজ অফ মর্নিং, তারপর দ্য ফিউনারেল জার্নি আমরা পেয়েছি, তারপরে হচ্ছে কি দ্য এক্সপেনশন অফ ভিজন, নেচারস পার্টিসিপেশন থেকে, এখানেই তো মেনলি এসেছে। তারপরে থ্রাস্ট সং অ্যান্ড দ্য সং অফ ডেথ, তারপরে ভিজন অফ দ্য ডেড অ্যান্ড দ্য লিভিং, দ্য সং অফ রিকনসিলিয়েশন শেষেরটা, অ্যান্ড দ্য ক্লোজ, যেখানে লাইলাক স্টার সব কিছুকে কানেক্টেড করে তিনি দেখিয়েছেন যে মৃত্যু, জীবন আর নেচার সব কিছু একাকার, ইটার্নিটি সহ। অতএব দেখো, মর্নিং থেকে ইমর্টালিটি, জার্নি ফ্রম মর্নিং টু ইমর্টালিটি। অতএব এই কবিতায় দেখো, হুইটম্যান ট্রান্সফর্ম পার্সোনাল অ্যান্ড national tragedy into a vision of spiritual renewal. Through the symbols of lilac star and the hermit thrush, he expresses grief, remembrance, and ultimately reconciliation with death. The poem is not merely an elegy of Abraham Lincoln, but a universal meditation on the meaning of death itself. It offers comfort by presenting death as a gentle, inevitable companion, part of the natural order and the divine mystery of existence. By the end, Whitman's grief has evolved into wisdom. He no longer mourns the loss of beloved, but celebrates his eternal presence within nature and the soul. Death, once a source of pain, becomes a symbol of unity and transcendence. The lilac will bloom again each spring, the star will continue to shine, the bird will sing its carol in the forest. এরকম ভাবে কি হবে, এটা ইটারনালি চলবে, আমরা মানুষরা আসবো যাব। তাই বলছে, thus Whitman elegy stands as a timeless affirmation of love, immortality, and the sanctity of life and death alike. It is a poem that moves from human to the cosmic, from sorrow to serenity, and from death of one man to the eternal song of all creation. তো
তো যাও তোমরা এই শীটটা সহ তোমাদের বইয়ে যা আছে সবকিছু মিলে একবার একটু পড়ে নিবা, পড়ে নিয়ে পুরোটা বুঝে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর কবিতাটা আবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা সবাই। এরপর আমাদের আছে কি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, হ্যাঁ, ছোট একটা কবিতা, আগামী দিন আমরা হয়তো শেষ করতে পারবো। এই ওকে, তো কি সবাই কি কিছু বোঝা গেল কবিতাটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে একটু সবাই পড়ে নিবা। হ্যাঁ স্যার। ভেরি গুড, বুঝলে ভালো। পরবর্তী কবিতাগুলো বেশ আছে, এইখানে এই কবিতাগুলো একটু অ্যাবস্ট্রাক্ট। তারপর রবার্ট ফ্রস্ট বা হচ্ছে ল্যাংস্টন হিউজেস যেগুলো পড়বো এগুলো আবার একটু আছে ইনফরমেটিভ বা ইনফরমেশনাল, এখানে খুব একটা ঝামেলা হবে না। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, একটু পড়ে নিও সব কিছু। ওকে, সো ওকে, গুড নাইট, বাই। কারো কোনো কথা আছে এমনিতে? না স্যার। আচ্ছা, না স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বাই।